আসসালামু আলাইকুম। বাংলার ধারাবাহিক ক্লাসে ইংলিশ মজা জব স্টুডিও থেকে সাথে আছি আমি মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদ। তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আপনারা যারা লাইভে যুক্ত হচ্ছেন, স্পেশালি যদি আমি বলি যে আজকেই ফার্স্ট যুক্ত হয়েছেন, তো আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা এবং আমি আশা করব যে আপনারা আপনাদের যে চাকরির প্রস্তুতি সেই প্রস্তুতিগুলো কিন্তু সম্ভব যথা নিয়মে যেই পারফেক্ট নিয়মে বলি আর যেভাবেই বলি না কেন আশা করি আপনারা চাকরি প্রিপারেশন নিচ্ছেন। আর আমরা মোটামুটি যদি বলে থাকি যে আমাদের ৭৫ দিনের যে জার্নি ছিল সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, হ্যাঁ? তো আর আমি যদি বলি যে আমাদের রিসেন্ট যে পরীক্ষা হয়ে গেল গত শুক্রবারে, ডাকের একটা পরীক্ষা ছিল, আরও বেশ কয়েকটা পরীক্ষা ছিল। তো সেই পরীক্ষাগুলো থেকে কিন্তু আপনি দেখে থাকবেন যারা কিনা আপনাদের এই বইটা তারা কিনেছেন, হ্যাঁ? এই বইটা যারা অলরেডি নিয়েছেন তারা কিন্তু অলরেডি ওকে। তো আপনারা যারা পরীক্ষা দিয়েছেন গত শুক্রবারে বা শনিবারে, আপনারা নিশ্চয় জানেন যারা আমাদের এই অল ইন ওয়ান কোশ্চেন ব্যাংক যে বইটা রয়েছে, আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন আমাদের এই বইটা থেকে আসলে প্রশ্ন কমনের পরিমাণটা আসলে কেমন ছিল, হ্যাঁ? তো আমি যদি আমার বাংলা সাবজেক্টের কথা বলি, শুধুমাত্র বলবো যে আসলে মুখস্থ বেইজ ছাড়া এমনিতে নরমালি যদি বলি বাংলা সাহিত্য এবং গ্রামেটিক্যালের যে অংশগুলো মোটামুটি আমি বলবো যে 80-90% কিন্তু কমন ছিল। বিশেষ করে সাহিত্য কিন্তু সবগুলো কমন ছিল, হ্যাঁ? এটা কিন্তু আপনারা জানেন যারা আমাদের এই বইটা পড়েছেন এবং কিনেছেন এবং এই বইটা যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলো যারা করেছেন আপনারা নিশ্চয়ই বিষয়গুলো নিয়ে অবগত রয়েছেন। তো যাই হোক, তো আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, সাজেশন থাকবে, পরামর্শ থাকবে। যারা আপনারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন, স্পেশালি নিবন্ধনকে কেন্দ্র করে যদি বলি বা আদার্স যে জবগুলো রয়েছে, এই বইটা থেকে আপনি প্র্যাকটিস করতে পারেন এবং একই সাথে আমাদের যে ক্লাসগুলো রয়েছে ব্যাখ্যা এবং বিশ্লেষণ সহকারে আপনি যদি পড়েন তো আশা করি ইনশাল্লাহ আপনার সবগুলো যে কোনো চাকরির প্রস্তুতিকে যে কোনো চাকরির পরীক্ষায় টিকার জন্য যত নাম্বার দরকার আশা করি ইনশাল্লাহ সেটা তার থেকে বেশি নাম্বার করা সম্ভব, ঠিক আছে? তো যাই হোক, আচ্ছা, অনেকেই সালাম জানিয়েছেন, মোহাম্মদ নাইম, শেষ বিকেলের মেয়ে সহ অনেকেই সালাম জানিয়েছেন, ফরহাদ রেজা। তো ওয়ালাইকুম আসসালাম, আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা যারা লাইভে নতুন যুক্ত হচ্ছেন আপনাদের প্রতি অনেকের অনুরোধ থাকবে, আপনারা আমাদের এই ক্লাসগুলো বা ক্লাসটা আপনারা চাইলে শেয়ার দিতে পারেন এবং একই সাথে মেনশন করে আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা পরিচিত রয়েছে, যারা যারা আসলে সরি যারা আসলে আপনাদের মতোই চাকরি প্রত্যাশী, তাদেরকে মেনশন করে জানিয়ে দিতে পারেন আমাদের যে নিবন্ধনকে কেন্দ্র করে যে আয়োজন, সেই আয়োজনে যেন তারা অংশগ্রহণ করে তাদের প্রস্তুতিগুলোকে যেন আরও সামনে এগিয়ে নিতে পারে। তো যাই হোক, আমরা কথা বাড়াবো না। শেষ বিকেলের মেয়ে বলছেন এত পিডিএফ ডাউনলোড করে পড়া যায় না, এই কোর্স শেষ করে আমাদের এই কোর্সগুলো নিয়ে বা এই পিডিএফগুলো নিয়ে বই বের করার কথা উনি বলেছেন। তো যাই হোক, আপনার কথাগুলো আমাদের মাথায় থাকবে, আমরা চেষ্টা করছি যে আমরা পিডিএফগুলোই যেন আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করতে পারি। হ্যাঁ, আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমরা যেরকম ক্লাসগুলো ফ্রিতে নেই একই সাথে পিডিএফগুলো আপনাদেরকে যেন ফ্রিতে প্রোভাইড করতে পারে এবং আপনাদের যেন সব দিক থেকে সুবিধা হয়, হ্যাঁ? এটা চিন্তা করেই কিন্তু আমরা ফ্রিতে এর আগে আমরা ক্লাস নিয়েছি, এর আগে আমরা ফ্রিতে আয়োজন ছিল, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়, ঠিক আছে? তো আপনাদের সুবিধার কথা চিন্তা করেই কিন্তু আমাদের এই ফ্রি আয়োজন, তারপরে আমাদের বিষয়টা মাথায় থাকবে, ঠিক আছে? তো ওকে, আমরা কথা না বাড়িয়ে আমাদের যে স্লাইড রয়েছে খেয়াল করি। আজকের যে আয়োজন অর্থাৎ আমাদের বাংলার যে ২৪টা ক্লাস হবে সেই ২৪টা ক্লাসের আজকে বলা যায় যে 50% ক্লাস কাছাকাছি চলে আসছি। ১১তম ক্লাস, ১১তম ক্লাসে আমাদের টপিক হচ্ছে, আলোচ্য বিষয় হচ্ছে সন্ধি এবং একই সাথে মুখস্থ বেস, আপনারা নিশ্চয়ই জানেন বিপরীত শব্দ। তো সন্ধি এটা কিন্তু আমি ক্লাসে ৩ দিন ক্লাস নিব এটার উপরে, অর্থাৎ সন্ধি অধ্যায়টা এতটাই গুরুত্বপূর্ণ আপনাদের চাকরির জন্য যে আসলে এটা শুধু যে নবম গ্রেডের বলি বা দশম গ্রেড বা এনটিআরসি যেটাই আমি বলি, যে কোনো চাকরির জন্য কিন্তু এই অধ্যায় থেকে আসবেই এবং এসে থাকে এবং একটা বা একাধিক প্রশ্ন কিন্তু এসে থাকে, এটা আপনারাও জানেন। তো এই কারণে কিন্তু আমি চেষ্টা করছি যে সন্ধি ক্লাসটা ২ থেকে ৩টা ক্লাস নেব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো সেটারই ধারাবাহিকতা আজকে ফার্স্ট ক্লাস। তার আগে একটু সামারিটা একটু দেখে নেই বরাবরের মতো আমি যেটা করি আপনাদের জন্য।
যে এনটিআরসির জন্য আসলে এই অধ্যায়টা কেমন গুরুত্বপূর্ণ। এইটা আপনারা যারা আমাদের বইটা ক্রয় করেছেন, আপনারা নিশ্চয়ই আমাদের এই সবগুলো পিডিএফ পেয়ে যাবেন আমাদের গ্রুপে। আর যারা এই বইটা ক্রয় করেননি, আপনাদের জন্য এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনারা, যাতে করে পরবর্তীতে আপনাদের কোন অধ্যায়টা আসলে বেশি গুরুত্বপূর্ণ, কোন অধ্যায়টা কম গুরুত্বপূর্ণ, এই বিষয়টা যেন আপনারা নিজেরাই বুঝতে পারেন এবং সেই হিসেবে যেন প্রস্তুতি নিতে পারেন। এটা হচ্ছে বিষয়। খেয়াল করে দেখি, শুরুতে যদিও একটু কম ছিল বা পরীক্ষায় আসার পরিমাণটা আসলে কম ছিল কলেজ, স্কুল এবং স্কুল 2, কিন্তু খেয়াল করে 11তম থেকে শুরু করে যদি বলি কলেজের ক্ষেত্রে প্রতি বছরে কিন্তু একটা করে আসছে। হ্যাঁ, ইভেন 17তমতে 3টা প্রশ্ন ছিল শুধুমাত্র সন্ধির উপরে। আপনি চিন্তা করতে পারেন যে শুধুমাত্র এক সন্ধি অধ্যায় থেকেই 3টা প্রশ্ন ছিল কলেজ পর্যায়ে যে নিবন্ধনের পরীক্ষা সেখানে। তারপর স্কুল পর্যায়েও ঠিক একই রকম। রিসেন্ট কিন্তু এই সংখ্যাটা আরও বাড়তেছে, অর্থাৎ পরীক্ষা আসার সংখ্যাটা কিন্তু খুবই বেশি, একটার চেয়ে অধিক, অর্থাৎ 2 এবং 3টাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, মোটামুটি বলা যায় যে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা সেইভাবেই বিষয়টাকে আসলে পড়ার চেষ্টা করব। আর মুখস্থ বেইজের কথা যদি বলি, মুখস্থ বেইজের কথা যদি বলি, যে বিপরীত শব্দটা আসলে বিপরীত শব্দ আমি এর আগেও বলেছি, জাস্ট একটু স্মরণ করিয়ে দেই। আপনারা যার কাছে যে বইটা রয়েছে সেই বইয়েরই বিগত যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোই একদম A to Z ভালোভাবে শেষ করবেন এবং শেষ করার পরে আপনার যদি ইচ্ছা হয়, মন চাই বা আপনার যদি মেমোরিতে কোলাই, সেই ক্ষেত্রে আপনি ভেতর থেকে যে ব্যাখ্যাগুলো রয়েছে চাইলে সেই ব্যাখ্যাগুলো পড়তে পারেন। তবে অবশ্যই বিগত প্রশ্নগুলো পড়বেন, দেন ওই অন্য যে বিগত প্রশ্ন বাদে যেগুলো রয়েছে বিস্তারিত সেগুলো কিন্তু পড়তে পারেন। আর বিগত বলতে কি বোঝাচ্ছি, বিসিএস, ইন্টারসিএ, নন ক্যাডারের যত পরীক্ষা, হ্যাঁ, ইভেন ভার্সিটির যে পরীক্ষাগুলো রয়েছে, ভার্সিটির পরীক্ষাগুলোর যে প্রশ্ন সেগুলো থেকেও কিন্তু পড়তে হবে। ঠিক আছে, তো যাই হোক, আজকে আমরা শুরু করে দিচ্ছি কথা না বাড়িয়ে। ফার্স্ট স্লাইডে একটু দেখব সন্ধি। খেয়াল করি, সন্ধি সন্ধি অধ্যায়টা আমরা জানবো, তার আগে একটু কথা বলি, বেসিক কিছু কথাবার্তা রয়েছে সেটা আমরা জানি। সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। হ্যাঁ, এই মিলন কিন্তু সেই মিলন না, এটা কিন্তু শিক্ষামন্ত্রীর নাম না। এটা হচ্ছে সন্ধি শব্দের অর্থ হচ্ছে অর্থাৎ ঐক্য বা মিলন বা সংযোগ স্থাপন করে, এরকম কিছু একটা। হ্যাঁ, তো সন্ধির বিপরীত শব্দ যদি বলি বিগ্রহ বা বিচ্ছেদ, এবং পাশাপাশি দুটি ধ্বনির মিলন, মিলনকে আমরা কি বলবো? সন্ধি। অর্থাৎ সন্ধির ব্যাকরণিকভাবে হচ্ছে বিশেষ্য পদ এবং উৎসগতভাবে তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। এবং সন্ধি বিচ্ছেদ পরীক্ষা কিন্তু আসে, এটা একটু মাথায় রাখবেন। সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ কি সেটা একটু মাথায় রাখবেন, অনেক সময় কিন্তু পরীক্ষায় এসে থাকে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি বেসিক বিষয়গুলো। তারপরে আমি স্লাইডটা অবশ্যই দিব, সেটা আপনারা দেখে আরও বিস্তারিত একটু জেনে নেবেন। ঠিক আছে, এখানে বোঝানোর তেমন কিছু নাই। তো খেয়াল করি, সন্ধির উদ্দেশ্যের কথা যদি বলি, তো সন্ধি উদ্দেশ্য বা প্রয়োজনের কথা যদি বলি, সন্ধি কিন্তু পরীক্ষায় এটা আসে স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা বা ধ্বনিগত মাধুর্য সম্পাদন, এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় এসে থাকে। এবং প্রয়োজনীয়তার কথা যদি বলি, যে ভাষার শ্রুতি মধুরতা রক্ষা, সৌন্দর্য সৃষ্টি, ফলে ভাষা সহজ ও সাবলীল হয়। ধ্বনি পরিবর্তনে সন্ধির প্রয়োজন পড়ে, নতুন শব্দ তৈরি করতে ভাষা নির্মাণে সহায়তা করে এবং ভাষার শৃঙ্খলা সৃষ্টি এবং উচ্চারণের জন্য যে সহজ প্রবণতা বা উচ্চারণের সুবিধার জন্য সহায়ক ভূমিকা পালন করে। তো খেয়াল করি, আমরা প্রথমেই জানবো যে আসলে সন্ধি কি, সন্ধি কত প্রকার। তা আমরা কিন্তু অনেকেই একটা বিষয় জানি না, সন্ধি আসলে কত প্রকার। হ্যাঁ, হয়তো এটা অনেকেই জানি বা অনেকেই জানি না, এই বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করব। খেয়াল করি, প্রথমেই যদি বলি যে সন্ধির গঠনগতভাবে সন্ধি কয় প্রকার, সন্ধি কত প্রকার আমরা কিন্তু অনেকেই জানি না। হয়তো বলবো যে স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি, হ্যাঁ, এটাই বলবো। কিন্তু এটা কিন্তু গঠনগতভাবে সন্ধির প্রকার না। একটু খেয়াল করি, সন্ধির প্রকারভেদ হচ্ছে গঠনগতভাবে যদি বলি, সন্ধি হচ্ছে 2 প্রকার। কি কি? একটা হচ্ছে অন্তঃসন্ধি এবং আরেকটা হচ্ছে বহিঃসন্ধি, যেটা কিনা আমরা অনেকে হয়তো বা এটার নামও জানি না। এমনও হইতে পারে যে অন্তঃসন্ধি কি আর বহিঃসন্ধি কি এটা কিন্তু আমরা নামও জানি না, এমনটা হতে পারে। যাই হোক, সন্ধি 2 প্রকার আমরা জানলাম গঠনগতভাবে, একটা হচ্ছে অন্ত এবং আরেকটা হচ্ছে বহিঃসন্ধি। তো অন্তঃসন্ধিটা আসলে কি একটু খেয়াল করি, বেসিক বিষয় যদি একটু বলি, খেয়াল করি একই শব্দের মধ্যে অর্থাৎ উপসর্গ বা প্রত্যয় যোগে, একটু মাথায় রাখি,
উপসর্গ বা প্রত্যয়যোগে গঠিত সন্ধিগুলোকে অন্তঃসন্ধি বলে। এবং এই সন্ধিকে ভাঙলে কিন্তু দুইটা অংশ পাওয়া যাবে, একটা হচ্ছে অর্থপূর্ণ আর একটা হচ্ছে অর্থ ছাড়া। দুইটা অর্থ পাওয়া যাবে, একটা হচ্ছে অর্থপূর্ণ এবং আরেকটা হচ্ছে অর্থপূর্ণ হবে না। তো অর্থপূর্ণ, একটা অর্থপূর্ণ, অন্যটি শুধু শব্দাংশ, তখন সেটাকে আমরা অন্তঃসন্ধি বলবো। কীরকম একটু উদাহরণ খেয়াল করি। উদাহরণে রয়েছে উত যোগ হার, উদ্ধারকে আমরা যদি ভাঙাই এটা পাবো। কিভাবে উদ্ধারটা ভাঙলো সেটা আমি পর্যায়ক্রমে আসছি, বাট একটু খেয়াল করি অন্তঃসন্ধিটা একটু খেয়াল করি। এখানে ব্যাখ্যায় বলা হয়েছে যে উত একটি উপসর্গ এবং যার কোনো অর্থ নেই। অন্যদিকে হারের কথা যদি বলা হয় সেটা কিন্তু একটা অর্থ রয়েছে। অর্থাৎ আমরা সংজ্ঞায় জেনেছি কি উপসর্গ বা প্রত্যয়যোগে যদি গঠিত হয় এবং একটা শব্দের অর্থ থাকবে আর একটার থাকবে না। তাহলে তনুর সাথে যদি আমরা খেয়াল করি তনু যোগ দীর্ঘ ই, সেক্ষেত্রে তনুর একটা অর্থপূর্ণ শব্দ, কিন্তু যার অর্থ কি দেহ বা শরীর। আর অন্যদিকে দীর্ঘইর বর্ণ যার কোনো অর্থ নেই। অর্থাৎ যদি বলা হয় যে আমরা যে সন্ধি বিচ্ছেদ করব, সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে প্রথম কিন্তু একটা শব্দ থাকবে, পরে কিন্তু আরেকটা শব্দ থাকবে। তো এই প্রথম শব্দের যে কোনো একটার অর্থ থাকবে আর একটার অর্থ থাকবে না, এরকম যদি বোঝাই সেক্ষেত্রে কি আমরা কি বলবো অন্তঃসন্ধি। আর যদি দুইটাই অর্থ বোঝায়, দুইটা শব্দেরই অর্থ প্রকাশ পায়, সেক্ষেত্রে আমরা এটাকে কি বলবো বহিঃসন্ধি। বহিঃসন্ধির একটি উদাহরণ খেয়াল করি। এখানে বলা হয়েছে যে দুইটি আলাদা অর্থ বহনকারী শব্দের মিলনে এটাকে বহিঃসন্ধি বলা হয়। আরেকটি একটু স্মরণ করিয়ে দেই, সন্ধি কিন্তু সাপোজ ধরুন এরকম একটা বক্স, হ্যাঁ, এর মধ্যে একটা শব্দ প্লাস এর ভিতরে একটা শব্দ, তাহলে এই দুইটা শব্দ মিলিয়েই কিন্তু আমরা সন্ধি বিচ্ছেদ করতে পারি। তো আসলে সন্ধিটা আসলে আমরা যদি খেয়াল করি যে সন্ধি আসলে চেঞ্জ কোথায় হয়, মূলত শেষে। এখানে যদি দুইটা যদি শব্দ থাকে, আমি যদি এটাই যদি বলি মূলত উত, আর একটা হচ্ছে কি আছে হার, হ্যাঁ, আর একটা হচ্ছে হার। তো মূলত সন্ধিটা পরিবর্তন কোথায় হয়, শেষে হবে, শেষে। আর এদিকে হচ্ছে শুরুতে, একটা হচ্ছে শেষে আর একটা হচ্ছে শুরুতে। অর্থাৎ এখানে একটা, এখানে, অর্থাৎ প্রথম শব্দের শেষের যে বর্ণ থাকবে সেখানে এবং পরবর্তী যে শব্দ থাকবে তার শুরুতে। অর্থাৎ প্রথম শব্দের শেষে এবং পরবর্তী শব্দের শুরুতে মূলত সন্ধি চেঞ্জ বা পরিবর্তনটা হয়। তো খেয়াল করি এখানে উদ্ধারের ক্ষেত্রে কিন্তু প্রথম যেটা রয়েছে অর্থপূর্ণ, আমরা একটা অর্থ পেয়েছি, আর একটা হচ্ছে অর্থ পাইনি, সুতরাং হচ্ছে অন্তঃসন্ধি। আর একটা হচ্ছে বিসর্গ সন্ধিটা কি, দুইটি আলাদা অর্থ বহন করবে এবং শব্দের মিলনে বহিঃসন্ধি হবে। কীরকম একটু আমরা উদাহরণ খেয়াল করি। এখানে বলা হয়েছে কি বিদ্যালয় শব্দ আমরা নিশ্চয় জানি, বিদ্যা যোগ আলয় বিদ্যালয়। তো এখানে বিদ্যা যদি শব্দকে ভাঙাই তাহলে এই বিদ্যালয় শব্দকে ভাঙলে আমরা দুইটা অংশ পাচ্ছি, একটা বিদ্যা এবং আরেকটা হচ্ছে আলয়। তো এটার অর্থ যদি বলি, বিদ্যা অর্থ কিন্তু আমরা জানি অনুশীলন বা চর্চা, হ্যাঁ, বিদ্যা মানে অনুশীলন বা চর্চা, এবং আলয় শব্দের অর্থ কিন্তু ঘর। এটা মাথায় রাখি। তাহলে আমরা কি পেলাম, প্রথম শব্দ এবং দুইটা শব্দ দুইটারই কিন্তু অর্থ পেলাম। তো দুইটার যদি অর্থ পাওয়া যায় সেটাকে আমরা বহিঃসন্ধি বলবো, আর দুইটার অর্থ যদি না পাওয়া যায়, আর অর্থাৎ একটা যদি প্রত্যয় বা উপসর্গযোগী হয় সেক্ষেত্রে কি আমরা সেটা বলবো অন্তঃসন্ধি। ওকে, তো সন্ধি সম্পর্কে একটু কথা জানলাম। আর একটু খেয়াল করি, যদি বলা হয় উৎসগতভাবে, উৎসগতভাবে যদি বলা হয় তাহলে সেটা আসলে কয় প্রকার সেটাও জানবো। তাহলে আমরা জানবো যে সন্ধি হচ্ছে বাংলা সন্ধির কথা যদি বলা হয়, প্রথমে গঠনগতভাবে সন্ধি আমরা জানলাম দুই প্রকার। আর যদি বলা হয় বাংলা সন্ধিটা আসলে কয় প্রকার, সেক্ষেত্রে কিন্তু আমরা কি জানলাম স্বরসন্ধি এবং বিসর্গ সন্ধি। মূলত কিন্তু আমরা নর্মালি জানি বাংলা ভাষার ক্ষেত্রে এবং তৎসম শব্দ এবং বাংলা ভাষার শব্দ বা বাংলা শব্দ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের মোটামুটি একটু বেসিক একটু বিষয়টা একটু বুঝি যে বাংলা সন্ধি কিন্তু দুই প্রকার, স্বর এবং ব্যঞ্জন। আমরা জানি কি বাংলা শব্দই তো দুই প্রকার, মানে বাংলা যে বর্ণগুলো রয়েছে একটা স্বরবর্ণ আর একটা কি ব্যঞ্জন বর্ণ, 11টি আর 39টি, তাই না? তাহলে সেই বাংলা শব্দ থেকে কিন্তু সন্ধি আসছে, সেই স্বরবর্ণ থেকে কিন্তু স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি দুই প্রকার। আর তৎসম যে শব্দগুলো রয়েছে সেই তৎসম শব্দ থেকে কিন্তু সেই তৎসম সন্ধিটা আসছে। তো তৎসম সন্ধি আবার কয় প্রকার, তিন। কি কি, একটা স্বর, আর একটা ব্যঞ্জন, আর একটা হচ্ছে বিসর্গ সন্ধি। তো মূলত পরীক্ষার জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই তৎসম যে শব্দগুলো রয়েছে, তৎসম শব্দের যে সন্ধি বা তৎসম সন্ধির যে তিন প্রকার, মূলত এই তিন প্রকার থেকেই পরীক্ষায় সবচেয়ে বেশি আসে।
এই 3 প্রকার থেকেই পরীক্ষায় মূলত বেশি করা হয় প্রশ্ন। ঠিক আছে, আমরা এটাকে একটু ফোকাস দেব। তার আগে একটু বলি যে বাংলা সন্ধি যে 2 প্রকার, সেই বাংলা সন্ধিটা যে 2 প্রকার সেটা একটু আমরা জানবো। ঠিক আছে, সেটা জানবো। তো এখন আমরা আজকে শেষ করব হচ্ছে স্বর, ব্যঞ্জন এবং বিসর্গ, অর্থাৎ বাংলা শব্দের সন্ধির কথা যদি বলি বা বাংলা সন্ধির কথা যদি বলি সেটা আমরা শেষ করব, এবং একই সাথে তৎসমর স্বরসন্ধিটা যতটুকু পারি শেষ করব। পরবর্তী ক্লাসগুলোতে ব্যঞ্জন এবং বিসর্গ সন্ধিগুলো একটু বিস্তারিত দেখব। তো বাংলা সন্ধিটা একটু খেয়াল করি যে বাংলা সন্ধি 2 প্রকার, কি কি? একটা স্বর আর একটা হচ্ছে ব্যঞ্জন। তো স্বরসন্ধিটা আসলে কি? স্বরসন্ধিটা খুব ইজি। স্বরধ্বনির সাথে স্বরধ্বনি যদি মিলিত হয় সেটাকে আমরা কি বলবো? স্বরসন্ধি। তো স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মানে কি? আমাদের তো পরীক্ষায় মূলত আসে হচ্ছে সন্ধি নির্ণয় করে, একটা শব্দ দিয়ে বলবে এটা সন্ধি বিচ্ছেদ করুন, মূলত এই টাইপের প্রশ্ন বেশি হয়ে থাকে। ঠিক আছে, তো বাংলা সন্ধি থেকে খুব একটা পরীক্ষায় আসে না বললেই চলে। যদি এসেও থাকে এরকম আসে যে স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় সেটা আসলে কোন ধরনের সন্ধি, সংজ্ঞাটা আসতে পারে, হ্যাঁ নিয়মটা আসতে পারে। আমরা একটু নিয়মের দিকে খেয়াল করব। তাহলে আমরা জানলাম স্বরর সাথে যদি স্বরধ্বনি মিলিত হয় বা মিলে যে সন্ধি হয় সেটাকে আমরা স্বরসন্ধি বলবো। একটু খেয়াল করি, তো সন্ধিতে 2টি সন্নিহিত স্বরের একটি লোপ পাবে। তো এই ক্ষেত্রে স্বরধ্বনির সাথে যে স্বরধ্বনির সন্ধি হবে সেক্ষেত্রে কি হবে? একটা লোপ পাবে। কীরকম? আমরা একটু উদাহরণ খেয়াল করব, একটু উদাহরণ খেয়াল করি। সবাই একটু মনোযোগ দেই, আমরা সবাই একটু মনোযোগ দেই, সিরিয়াস হই। এখানে শতেক বলা হয়েছে, একটা শব্দ রয়েছে শতেক। তো শতেককে আসলে আমরা কিভাবে ভাঙিয়েছি? শত যোগ এক। এখন একটু খেয়াল করি তো, এখানে এই শত যে রয়েছে, এই শতর শেষে একটা কি রয়েছে? একটা নিচে স্বরীয়। ঠিক আছে, এবং এখানে কি আছে? এক। শতক ভাঙলে কি? এ আছে এখানে, এক এ। তাহলে এখানে নিয়ম বলছে কি যে 2টাই স্বর থাকবে, প্রথম অংশ এবং শেষ অংশ। অর্থাৎ প্রথম আমরা কি জেনেছি? আমরা একটু আগে 2টা বক্স আঁকিয়েছিলাম, এরকম 2টা বক্স করেছি। 2টা বক্সের ভিতর কিন্তু আমি বলেছি যে শেষে এবং শুরুতে, প্রথম শব্দের শেষ এবং দ্বিতীয় শব্দের শুরুতে কিন্তু মূলত সন্ধির পরিবর্তনটা হয়। তাহলে এখানে প্রথম শব্দের শুরুটা কি? সন্ধি বিচ্ছেদের শতককে ভাঙিয়েছে শত। তাহলে শতর কি? এখানে ত, এই তটা ত, শত, হ্যাঁ স্বরীয় উচ্চারণ, স্বরীয়। এবং এতে একটা হচ্ছে কি এ, তার মানে কি এটার শুরুতে শেষের শব্দের প্রথমটা এবং প্রথম শব্দের শেষেরটা কিন্তু আমরা মূলত ফোকাস করেছি। ঠিক আছে, তাহলে আমরা জানলাম কি স্বরীয় এবং স্বরেয়া, অর্থাৎ স্বরীয় কি একটা স্বরবর্ণ বা এ হচ্ছে স্বরবর্ণ বা স্বরধ্বনি। ওকে, তো এখন কথা হচ্ছে যে আমরা নিশ্চয়ই স্বরবর্ণ জানি, স্বরধ্বনি জানি। তো স্বরধ্বনির সাথে যদি স্বরধ্বনি মিলিত হয় সেটা আমরা কি জানলাম? বাংলা, তাই না? স্বরধ্বনি। তো খেয়াল করি, এখন এই স্বরেয় এবং স্বরেয়া এই 2টা মিলে কি হয়েছে? এ। কিরকম? শতেক। উচ্চারণের ক্ষেত্রে কি জানি? শতেক, এ আসতেছে না? তার মানে এখানে কি স্বরেয়র উচ্চারণ আছে? এখানে কিন্তু স্বরেয়টা কিন্তু লোপ পেয়ে গিয়েছে, তাই না? ঠিক একই রকম যদি বলি যে শাখারিকে আসলে যদি ভাঙানো হয় তাহলে কি হবে? শাখা, শাখা যোগ আরি। তাহলে এখানে একটা শেষেরটা যদি বলি এটাকে আমরা ফোকাস করব, এবং এটার হচ্ছে শুরুতে, প্রথম শব্দের শেষ পরের শব্দের শুরু। তাহলে এখানে শাখার ক্ষেত্রে কি আছে? একটা সরেয়া। আর আরির ক্ষেত্রে কি আছে? যোগ সরেয়া, শুরুতে আছে সরেয়া। তার মানে যদি সরেয়া সরেয়া অর্থাৎ 2টাই স্বরবর্ণ হচ্ছে, তার মানে এটা কি একটি কিন্তু সরেয়া লোপ পাচ্ছে। কিরকম? যদি বলে শাখারি, শাখা আ আ রি, এরকম তো আমরা বলি না, তাই না? একটা কিন্তু সরেয়া বা একটা হচ্ছে আকার লোপ পাচ্ছে। তাহলে আমরা জানলাম শাখারি। অর্থাৎ এরকমভাবে যদি বলি মিথ্যুক, সরেয়া যোগ রস্যৌ, এরকম খেয়াল করে দেখি যে এরকম যে যেগুলো রয়েছে কুড়িকের ক্ষেত্রে রস্যই যোগ এ। তো এভাবে কিন্তু মূলত কি হয়? স্বরধ্বনির সাথে এভাবে কিন্তু বাংলা স্বরসন্ধি আমরা জানতে পারি। তো এখন ব্যাপার হচ্ছে বাংলা স্বরসন্ধি থেকে খুব একটা যদিও প্রশ্ন আসে না, মূলত এসে থাকে কিভাবে আসলে কোন কোন বর্ণ বা কিভাবে আসলে স্বরধ্বনির সংখ্যাটা মূলত জানা হয় বা নিয়মটা একটু জানতে পারে এরকম। যাই হোক, তো 2 নাম্বার যদি বলি যে কোনো কোনো স্থলে পাশাপাশি 2টি স্বরের শেষেরটি লোপ পায়, তাহলে আমরা কি জানলাম? যে কোনো 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 স্থলে বা কোনো কোনো শব্দের স্থলে পাশাপাশি 2টি স্বরের মধ্যে শেষেরটি লোপ পায়। কীরকম? এখন যদি বলি যা ইচ্ছে তাই, তো এটাকে আসলে আমরা কিভাবে ভাঙাবো? খেয়াল করি,
এখানে সরিয়া এবং রস্বই আছে, তার মানে কি সরিয়া, যার ক্ষেত্রে কি আছে একটা সরিয়া, ইচ্ছেতে আছে কি আছে রস্বই। তো এই যে রস্বই, সেই রস্বইটা কিন্তু এখানে লোপ পায়, অর্থাৎ রস্বইটা শেষে না, শেষে দ্বিতীয় বাক্যের দ্বিতীয় শব্দের প্রথমটা, আর প্রথম শব্দের শেষে, তাই না? তো প্রথম শব্দটা তো একটাই মাত্র বর্ণ, তো সেই ক্ষেত্রে কি আকার এবং রস্বই, তাহলে এখানে হচ্ছে শেষেরটি হচ্ছে লোপ পাচ্ছে, অর্থাৎ রস্বইটা কিন্তু এখানে লোপ পাচ্ছে। তো এটাই বলা হচ্ছে যা ইচ্ছে তাই, তাহলে এখানে যা ইচ্ছে না বলে আমরা কি বলছি, যাচ্ছে তাই। তো এটাকে মূলত আমরা কি বলছি, এটাকে হচ্ছে বাংলা সন্ধির, বাংলা স্বরসন্ধির একটা নিয়মের মধ্যে পড়ে। আচ্ছা, জাস্ট এইটুকুই স্বরসন্ধির বিষয়টা। আমরা জাস্ট একটু জানবো যে মূলত স্বরবর্ণ, স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। আর এভাবে যদি ভেঙে দেয়, যদিও এভাবে আসে না, তারপরেও আমরা একটু জানার সুবিধার্থে বলছি, যদি আসে তাহলে কিন্তু আমরা সহজেই বলতে পারবো যে কোনটা বাংলা স্বরসন্ধি বা কোনটা অন্য আদার যে সন্ধিগুলো রয়েছে সেগুলো একটু খেয়াল করি। তো পরবর্তী যদি বলি যে এখন জানবো যে ব্যঞ্জন সন্ধি, এটা কিন্তু বাংলা ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি কিন্তু বাংলা ব্যঞ্জন সন্ধি, কিন্তু আবার তৎসম শব্দের মধ্যেও রয়েছে, কিন্তু এটা তৎসম না, এটা বাংলা শব্দের বা বাংলা সন্ধির, কিন্তু এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। তো এখন খেয়াল করি যে ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন বা ব্যঞ্জনের সাথে স্বর বা স্বরের সাথে ব্যঞ্জন যদি মিলনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। তো এখন আমরা যদি বলি যে ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন, যদি আমরা বলি বিতে যদি চিন্তা করি ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন, এটা একটা। তারপর কি বলছে, ব্যঞ্জনের সাথে স্বর, ব্যঞ্জনের সাথে স্বর, এটা একটা। আর কি বলছে, স্বরের সাথে ব্যঞ্জন, আর একটা হচ্ছে কি স্বরের সাথে ব্যঞ্জন, স্বরের সাথে এস্তে স্বর, বিতে হচ্ছে ব্যঞ্জন। তাহলে বিতে ব্যঞ্জন, এস্তে হচ্ছে স্বর। তাহলে আমরা ব্যঞ্জন সন্ধিটা চিনব কিভাবে, তিনটা উপায়ে, তিনটা নিয়মে মূলত। কি কি, যদি ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন, তাহলে কি দুইটা বি, অর্থাৎ ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন, অথবা ব্যঞ্জনের সাথে স্বর, বা বিএসতে ব্যঞ্জনের সাথে স্বর, অথবা স্বরের সাথে ব্যঞ্জন, অর্থাৎ এস্তে হচ্ছে স্বর, স্বরের সাথে ব্যঞ্জন যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা ব্যঞ্জন বলবো। এটা কিভাবে, আমরা একটু উদাহরণ একটু দেখার চেষ্টা করি। উদাহরণগুলো একটু খেয়াল করি। উদাহরণে বলা হয়েছে কি, প্রথমে যদি বলি যে স্বরধ্বনির পরে ব্যঞ্জন ধ্বনি এলে স্বরধ্বনিটি লোপ পায়, স্বরের পরে ব্যঞ্জন, তাহলে আমরা কি জানলাম, স্বরের পরে ব্যঞ্জন, অর্থাৎ 3 নম্বর, এটা এই নিয়মটা, তাই না? স্বরের পরে ব্যঞ্জন, এখানে বলছে যে স্বরধ্বনির পরে যদি ব্যঞ্জন ধ্বনি আসে তাহলে স্বরধ্বনিটি লুপ্ত হয়। পরীক্ষা কিন্তু আসে, তাহলে স্বরধ্বনির পরে ব্যঞ্জনধ্বনি এলে স্বরধ্বনিটি লুপ্ত হয়, এটা কোন নিয়মে গঠিত হয়েছে বা কোন সন্ধির নিয়মে, তাহলে আমরা কি বলবো, বাংলা ব্যঞ্জন সন্ধির নিয়মে। ঠিক আছে, এই হচ্ছে বিষয় মূলত এগুলো। আমি কিন্তু একটা কথা বলেছি, যখন আমি ধ্বনি পরিবর্তন পড়িয়েছিলাম তখন কিন্তু বলেছি যে ধ্বনি পরিবর্তনটা মূলত আসলে প্রচুর নিয়ম জানতে হবে। হ্যাঁ, আর সন্ধির যদি বলি, সন্ধির হচ্ছে প্রচুর প্র্যাকটিস করতে হবে। আপনি যখন প্র্যাকটিস করবেন, বেশি বেশি পড়বেন, রিডিং পড়বেন, বুঝবেন, অবশ্যই নিয়মটা আগে ভালোভাবে পড়বেন, দেন আপনি যত বিগত প্রশ্ন রয়েছে বা যত বইয়ের অনুশীলনীগুলো রয়েছে সবগুলো প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু আপনার সব থেকে ইজি হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি পরীক্ষার সেন্টারে গিয়ে এমনও কিছু নিয়ম রয়েছে, সেই নিয়ম মুখস্থ করার জন্য সেই নিয়মটা মুখস্থ করার জন্য কিন্তু আরেকটা নিয়ম লাগে। তো এইটা কিন্তু আসলে খুবই একটা বিরক্তিকর বা খুবই কঠিন একটা কাজ, তাই না? তো ব্যাপারটা হচ্ছে, সন্ধি যখন আমরা পড়ব তখন প্র্যাকটিস বেশি বেশি করব। পরীক্ষার সেন্টারে গিয়ে দেখা যাচ্ছে আমি নিয়ম না জেনেই আমি প্র্যাকটিস করতে গিয়ে অটোমেটিক্যালি কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন। সুতরাং আমার অনুরোধ থাকবে, সন্ধির ক্ষেত্রে অবশ্যই অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। ঠিক আছে, তাহলে খেয়াল করি এখানে একটা, সবাই একটু মনোযোগ দেয় প্লিজ, সবাই একটু মনোযোগ দেয়, খেয়াল করি এখানে কি বলা রয়েছে, কাঁচা কলা, কাঁচকলা, একটু খেয়াল করি এখানে কিন্তু কাঁচকলা রয়েছে, কাঁচকলা। আমরা নিয়ম জানছি কি, স্বরধ্বনির পরে ব্যঞ্জন, এখানে হচ্ছে কি এস বি, অর্থাৎ কি প্রথম হচ্ছে স্বর, পরে হচ্ছে কি বিতে হচ্ছে ব্যঞ্জন। তাহলে খেয়াল করি এখানে কাঁচার ক্ষেত্রে আমি বলেছি কিন্তু এটা একটা শব্দ, এটা একটা শব্দ, তাহলে প্রথম শব্দের শেষে এবং দ্বিতীয় শব্দের প্রথমে পরিবর্তন হয়। তাহলে প্রথম শব্দের শেষে কি চয়ে আকার, তাই না, চয়ে আকার, তার মানে এখানে কি আছে একটা সরিয়া, সরিয়া। ঠিক একই রকম কটা হচ্ছে কি সরিয়া, কি এখানে সরিয়া হচ্ছে কি স্বরবর্ণ না, স্বরবর্ণ বা কি স্বরধ্বনি, আর কটা হচ্ছে কি ক হচ্ছে ব্যঞ্জন না, ক
ক কিন্তু ব্যঞ্জন বর্ণ না বা ব্যঞ্জন ধ্বনি। তাহলে এটাই বলছে যেহেতু স্বরেয়া অর্থাৎ স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি যদি একত্রিত হয় এলে তাহলে কি হবে, স্বরধ্বনিটি লুপ্ত পায়। তার মানে কি এই স্বরেয়াটা বা আকারটা লুপ্ত হবে, অর্থাৎ আকারটা নাই হয়ে যাবে। কিরকম খেয়াল করি, তাহলে কাঁচা যোগ কলা, এখানে কিন্তু কাঁচা কলা আকার থাকতে পারতো, তাই না? কাঁচা কলা, বাট এখানে আকারটা নেই কেন? কারণ নিয়মে বলা হয়েছে যে এখানে প্রথম শব্দে যদি স্বরেয়া থাকে বা স্বরধ্বনি থাকে আর পরবর্তী যদি ব্যঞ্জন থাকে তাহলে স্বরধ্বনিটা আসলে লোপ পাবে। স্বরধ্বনিটা কি, এই যে আকার, আকার আমি কিন্তু ক এর সাথে প্রথমটা আকার ধরবো না, কেন? কারণ আমি বলেছি যে প্রথমে এই যে প্রথম অংশ থাকবে, শেষের অংশ চেঞ্জ হবে আর এই শব্দের শুরুতে চেঞ্জ হবে, প্রথম শব্দের শেষে এবং পরের শব্দের শুরুতে। অর্থাৎ প্রথম শব্দের শেষ যেহেতু চয়ে আকার, সুতরাং এটা আমরা পরিবর্তন করবো। তার মানে কি এখানে স্বরেয়া লোপ পেয়ে কি হয়েছে, কাঁচকলা হয়ে গিয়েছে, কাঁচা কলা থেকে কাঁচকলা। একই রকম ভাবে যদি আমি বলি যে নাতি যোগ বউ, নাত বউ, এটা কিন্তু নাতি বউটা আমরা কিন্তু অনেকেই জানি যে পড়তে পড়তে প্র্যাকটিস করতে করতে কি নাতি যোগ বউ নাত বউ হয়, এটা অটোমেটিক্যালি জানি, কিন্তু এটা আসলে কোন নিয়মে কোন সন্ধির মধ্যে এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো এইটা জানার জন্য কি করব, নাতি, হ্যাঁ এখানে মাথায় রাখতে হবে। আমি আমি যখন ধ্বনি পরিবর্তন পড়িয়েছিলাম তখন কিন্তু একটা কথা বলেছিলাম যে এই তয়ে যে ঋষিকার আছে এটা কিন্তু শব্দের এই তয়ের কিন্তু শেষে, হ্যাঁ এটা একটু মাথায় রাখবেন, শেষে। তার মানে এখানে রস্যই রয়েছে এখানে। আর পরবর্তীতে কি এই যে একার ঔকার যে রয়েছে, এটা কিন্তু একার আর একটা কিন্তু ঔকার না, দুইটা মিলে কিন্তু ঔকার। তার মানে ঔকারটা কিন্তু পরে, তার মানে কি আগে হচ্ছে মূল শব্দ, মূল বর্ণ, সরি আগে হচ্ছে মূল বর্ণ। তার মানে এখানে মূল বর্ণ কি আছে, একটা ব, ব মানে কি বর্ণ অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি, তাই না? তাহলে এটাই বলছে যে স্বরধ্বনি হচ্ছে রস্যই পেলাম আর ব্যঞ্জন ধ্বনি হচ্ছে, এখানে আবার এটা ভুল করা যাবে না, বউতে কিন্তু আবার এই যে ও, এটা কিন্তু আবার মাথায় নেওয়া যাবে না, তারা কিন্তু দুইটাই স্বর, এটা না। তার মানে এটা তো পরে, আগে হচ্ছে ব, ব হচ্ছে বর্ণ, তার মানে একটা রস্যই আর একটা হচ্ছে ব, অর্থাৎ একটা স্বর আর একটা হচ্ছে ব্যঞ্জন, এই দুইটা মিলে কি হয়েছে, এই যে রস্যই রয়েছে এই রস্যইটা কিন্তু নাই হয়ে গেছে, অর্থাৎ নাতি বউ থেকে নাত বউ হয়ে গেছে। তো এটাই মূলত হচ্ছে এই ব্যঞ্জন সন্ধির নিয়ম, তাই না? তো তারপর যদি বলি যে মিশি কালো, মিশি যোগ কালো, তার মানে এখানে কি তালব্যস্বয়ের শেষে একটা রস্যই এবং কয়ের সাথে প্রথমে ক রয়েছে, তাই না? তারপরে তো আকার, তার মানে আকারটা পরে, এখানে আকারটা পরে, আগে তো মূল বর্ণ, তাই না? তার মানে কটা আগে, তার মানে কটা হচ্ছে ব্যঞ্জন আর রস্যই হচ্ছে স্বর। তাহলে এই ব্যঞ্জন আর স্বরের পরে কি হয়েছে, মিশি কালো থেকে এখানে মিশ কালো হয়ে গেছে, এখানে রস্যই যেটা অর্থাৎ স্বরধ্বনি যেটা সেটা কিন্তু নাই হয়ে গেছে, অর্থাৎ এই যে লুপ্ত হয়ে গেছে, লুপ্ত মানে নাই, বিচ্যুত হয়ে গেছে, তাই না? তো এটাই মূলত এই এসবি এর কাজ, অর্থাৎ স্বর থেকে স্বরযোগ ব্যঞ্জনের সাথে যদি হয় এবং সেটা সেক্ষেত্রে কি হয়, স্বরধ্বনিটা আসলে লোপ পায়। ওকে, পরবর্তীতে খেয়াল করি ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি বিএস, তাই না? ব্যঞ্জনের সাথে স্বরধ্বনি বিএস, তাহলে ব্যঞ্জনের সাথে যদি স্বরধ্বনি যুক্ত হয় তাহলে স্বরের লোপ হয় না। তাহলে আমরা কি জানছি, এর বিপরীতটা না, প্রথমে জেনেছি কি, প্রথমে জেনেছি স্বরের সাথে ব্যঞ্জন, এটা ঠিক তার উল্টোটা, সামনেই থাকবে হচ্ছে ব্যঞ্জন আর পেছনেই থাকবে হচ্ছে স্বরধ্বনি। তাহলে এইরকমটা যদি হয় তাহলে সেটা কি হবে না, স্বরের লোপ পাবে না। কিরকম একটু খেয়াল করি, বন জোকায়, এখানে কি একটা দন্তন্য, দন্তন্য কি ব্যঞ্জন ধ্বনি, মানে ব্যঞ্জন বর্ণ যেগুলো সেটাই তো ব্যঞ্জন ধ্বনি, তাই না? তারপর কি একটা স্বরেয়া আ, তার মানে কি স্বর, তার মানে হচ্ছে সামনে হচ্ছে ব্যঞ্জন পরে হচ্ছে স্বর, তাহলে ভিএস অর্থাৎ ব্যঞ্জন এবং স্বরের সাথে যুক্ত হয়ে কি হয়েছে, স্বরের লোপ হয় না, অর্থাৎ এখানে কি আকারটা কিন্তু আসেই বোনাই। যেরকম আমরা কি জেনেছি নাতি জামাই থেকে কি নাত জামাই, রস্যইটা নাই, স্বরটা নাই, আর এখানে এখানে মূলত নাই হবে না, অর্থাৎ লোভ হয় না, এটা অর্থাৎ এটা যা আছে তাই থাকবে, কোনো লোভ হবে না। ঠিক একই রকম যদি বলে চুন যোগ আরি, চুনটা হচ্ছে কি একটা ব্যঞ্জন আর আরিটা হচ্ছে একটা স্বর, তার মানে কি চুনারি, এখানে কিন্তু স্বরিয়াটা ঠিকই আছে চুনারি, তাই না? তারপর কি তিল যোগ এক, তিলেক, ঠিক আছে, তিল যোগ এক। তো এখন ব্যাপারটা হচ্ছে যে পরবর্তীতে যদি খেয়াল করি যে 3 যোগ 1 তিনেক, তারপর 12 যোগ 1 বারেক, তাই না? তো আমরা এর আগে কিন্তু পড়েছি কি শতেক, এটা একটু মাথায় রাখি, শতেক আর তিনেক এই দুটা কিন্তু একটু পার্থক্য, একটু মাথায় রাখতে হবে। শতেক আমরা কোথায় পড়েছি, শতেক পড়েছি হচ্ছে বাংলা স্বরসন্ধির ক্ষেত্রে শতেক, আর এটা কি পড়ছি বাংলা ব্যঞ্জন। তো এটা আসলে পার্থক্য কি, শতেক আর তিনেক তো একই রকম মনে হচ্ছে না, কিন্তু না একই রকম না, কেন? এখানে তিনেক আর শতেকটা হচ্ছে আলাদা, শত এখানে আমরা যদি বলি শত যোগ 1, তাই না? আর তিনেককে যদি বলা, যদি ভাঙানো হয় 3 যোগ 1,
এখন আমরা একটু খেয়াল করি তো, এখানে তিনেক, এই তিনেক যে উচ্চারণটা আর শতক যে উচ্চারণটা, এটার মধ্যে পার্থক্য আছে না? কিরকম? আমরা কি বলি এই সৎ বলি নাকি শত বলি? এই যে শতেক যে আমরা বললাম শতেক, অর্থাৎ এখানে একটা কি আছে, স্বরেয়, তাই না? ও একটা স্বরেয় আছে আর এই পাশে হচ্ছে এ আছে। এটা থেকে কি হয়, এটা কিন্তু লোপ পেয়েছে, আমি কিন্তু পড়িয়েছি লোপ পেয়েছে। তার মানে কিভাবে, শতেক, আমি যখন শতটা উচ্চারণ করবো আমি কিন্তু শত বলি না, তালব্য ত শত বলি, আমি কি বলি, শত। ঠিক একরকম আমি তিনেক, আমি কিন্তু তিনও বলি না, তিন বলি, তাই না? আর এখানে হচ্ছে শত বলি না, শত বলি। তার মানে কি, একটা স্বরেও আছে, স্বরেও আছে। এই জন্য কিন্তু আমরা শুধু বানান দেখবো না, আমরা একটু উচ্চারণের দিক দিয়ে খেয়াল করবো, কারণ মূলত সন্ধি মানেই তো মূলত উচ্চারণের যে বিষয়গুলো সেগুলো নিয়ে কাজ। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে যদি খেয়াল করি, এটা একটু দেখি যে চ বর্গীয় ধ্বনি, চ বর্গীয় ধ্বনি কোনগুলো আমরা পড়ে আসছি এর আগে, নিশ্চয়ই আপনারাও জানেন, চ ছ বর্গীয় জ, ঝ ইয়, তাই না? তো এর আগে যদি ত বর্গীয়, অর্থাৎ ত বর্গীয় ধ্বনিগুলো কি কি, এগুলা এগুলা যদি থাকে, সেক্ষেত্রে ধ্বনি আসে, তাহলে কি হবে, ত বর্গীয় ধ্বনি লোপ হয় এবং চ বর্গীয় ধ্বনি দিতে হয়। এটা আসলে আপনার নিয়মটা এভাবে মনে থাকবে না। আপনি যখন এই নিয়মটা একবার পড়বেন, পড়ার পরে কি করবেন, সরাসরি এক্সাম্পলে চলে যাবেন। আপনি যখন উদাহরণে যাবেন তখন কিন্তু আপনার এই নিয়মটা অটোমেটিক্যালি মাথায় ক্যাচ করবে। তা আমরা একটু এই নিয়ম তো জাস্ট একবার রিডিং করলাম, এখন প্র্যাকটিস করি, তাহলে নিয়মগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। কিরকম খেয়াল করি, এখানে বলছে চ বর্গীয় ধ্বনি, চ বর্গীয় ধ্বনি আমরা কি, চ ছ বর্গীয় ঝ ইয়, তাই না? তাহলে এখানে নাত যোগ জামায়, নাত জামায় যে হয়েছে, তাহলে এখানে একটা কি আছে, ত, এই যে ত পেলাম না, চ বর্গীয় ধ্বনি, আর একটা হচ্ছে ত বর্গীয় ধ্বনি, তাই না? তো এখানে একটা ত বর্গীয় ধ্বনি পাইছি না, ত থ দ। একটু খেয়াল করি, এখানে একটা কি হাত, তার মানে কি ত বর্গীয়, তারপর এখানে একটা দ, তাই না? তাহলে কি ত থ দ, এই যে ত থ দ, এখানে হচ্ছে কি ত বর্গীয় রয়েছে। আর এ পাশে কি রয়েছে, সেই ত বর্গীয় যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, এখানে নিয়ম আছে কি, তখন ত বর্গীয় ধ্বনি লোভ হয়। কি হয়, এখানে পরিবর্তনের সময় লোভ হয়, মানে কি বাদ যাবে, লোভ হয়ে কি হয়, এই যে চ বর্গীয় সেটা দিতে হয়। অর্থাৎ এখানে যে নাচ যোগ জামায়, নাচ জামার ক্ষেত্রে কি আছে, তটা চিহ্ন চেঞ্জ হয়ে কি হবে, ত এর পরিবর্তে বর্গীয় জ হবে, এই যে বর্গীয় জ, অর্থাৎ চ বর্গীয় জ। অর্থাৎ এখানে যে বর্গীয় জ রয়েছে নাচ জামায়, তার মানে এখানে বর্গীয় জটা আসলে দিতে হবে। খুব কঠিন মনে হচ্ছে, তাই না? তো যাই হোক, কঠিন আসলে কিছুই না, আমরা যদি একটু মনোযোগ সহকারে পড়ি, মনোযোগ সহকারে পড়ি, তাহলেই কিন্তু আমাদের এই বিষয়টা কঠিন মনে হবে না। তার মানে এখানে ত আছে, ঠিক আছে, ত আছে, আর এখানে স আছে, সটা কোন বর্গীয় জনি, চ বর্গীয়, বর্গীয় জটা কোনটা, চ বর্গীয়, তাই না? এখানে বর্গীয় জ কোন কোন বর্ণের, এই যে স কোন বর্ণের, চ স বর্গীয়, এখানে বর্গীয় জ সবগুলো কিন্তু চ বর্গের, তাই না? আর এখানে কি ত, এগুলো কি দ, এগুলো হচ্ছে কি ত বর্গীয়, একটা চ বর্গীয় আর একটা হচ্ছে ত বর্গীয়র যে বর্ণগুলো রয়েছে সেগুলো। অর্থাৎ আমরা এই ত বর্গীয়র যে বর্ণগুলো রয়েছে, এই প্রথমগুলো, সেগুলোকে চেঞ্জ করেই, অর্থাৎ চ বর্গীয় যে বর্ণ সেগুলো কিন্তু দ্বিত্ব হচ্ছে, এখানে বর্গীয় জ দ্বিত্ব হয়েছে, তাই না? এখানে স, এই যে স আছে, স হাতছানি দ্বিত্ব হয়েছে, বজ্জাত বর্গীয় জ দ্বিত্ব হয়েছে, এটাই মূলত। ঠিক আছে, তো যাই হোক, আমরা পরবর্তীতে একটু খেয়াল করি। ইবনে বতুতা কমেন্ট করেছেন, আপনাদের ক্লাসে কোনো অতিরিক্ত কথা নাই, পড়াটাই মুখ্য, অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ। আসলে আমাদের স্লাইডে যেই প্রশ্নগুলো থাকে, যেই পড়াগুলো থাকে, এগুলো আসলে হিউজ পরিমাণ। হ্যাঁ, আমরা যখন বোঝাতে যাই, এই বোঝানো গিয়ে আসলে অনেক সময় নষ্ট হয়ে যায় বা অনেক সময় লাগে, এখানে আসলে গল্প করার সুযোগ নাই। আর গল্প যদি করাও হয়, সেক্ষেত্রে যেগুলো আসলে আপনাদের প্রয়োজনীয় সেগুলোই গল্প করা হয়, ঠিক আছে, যেগুলো আসলে কাজে দেবে। শেষ বিকেলের মেয়ে বলেছেন, নিয়ম ছাড়া এমনিতেই মুখস্থ করলে হবে না। এই যে একটা বোকার মতো কোশ্চেন করছেন, নিয়ম ছাড়া এমনিতেই মুখস্থ করলে কেন হবে না, অবশ্যই হবে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে নর্মালি আপনি যদি শুধু প্র্যাকটিস করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্র্যাকটিস করতে করতে আপনি শব্দটা দেখলে অটোমেটিক্যালি বুঝবেন যে এটা আসলে কোনো না কোনো পরীক্ষায় আসছে বা এই প্যাটার্নে হবে, এটা ঠিক আছে। কিন্তু অনেক সময় কিন্তু এরকম নিয়ম থাকবে বা এরকম শব্দ দিবে যে শব্দটা আসলে কোনো বিগত প্রশ্ন ছিল না বা আপনার প্র্যাকটিসের মধ্যে ছিল না, নতুন একটা শব্দ, তখন কিন্তু আপনি আর এটা পারবেন না। তো আমার অনুরোধ থাকবে, আপনি যতটুকু পারেন চেষ্টা রাখুন, নিজের প্রতি বিশ্বাস রাখুন যে আপনি পারবেন। হ্যাঁ, এইটুকু হলেই হবে। আর এই অধ্যায়টা হচ্ছে এমন এমন অধ্যায়, আমি বুঝতে পেরেছি আপনার কমেন্টের এটার মানে কি, আমি বুঝতে পেরেছি যে এই প্রশ্নগুলো বা এই পড়াগুলো মূলত মাথায় ঢোকা একটু কঠিন মনে হচ্ছে, কেন? আর যেহেতু সন্ধির হচ্ছে অনেক নিয়ম রয়েছে,
তো আপনি যখন সবগুলো নিয়ম মোটামুটি বারবার পড়বেন তখন কিন্তু আপনার মাথার মধ্যে চলে আসবে। তখন আর এলোমেলো হবে না যে এটা এক নিয়ম ওইটা আর এক নিয়ম, এরকম এলোমেলো হবে না। যেহেতু আমরা দুইটা একটা নিয়ম পড়াচ্ছি, এখন হয়তো বা সহজ মনে হচ্ছে বা একটু কঠিন মনে হচ্ছে, জটিল মনে হচ্ছে, কিন্তু যখন সমন্বয় করে যখন কয়েকটা নিয়ম একসাথে পড়বো তখন আপনি একটার সাথে আর একটা কানেক্ট করতে পারবেন, তখন আর এই ভুলগুলো হবে না। ঠিক আছে? সুতরাং আমরা চেষ্টা করব নিয়ম মুখস্থ করে, নিয়ম ছাড়া এমনিতে মুখস্থ করলে হবে না, না করাই ভালো। আপনি বারবার প্র্যাকটিস করবেন, পাশাপাশি নিয়মটা একটু বুঝে পড়ার চেষ্টা করবেন। খেয়াল করি এখানে অঘোষ এবং পরবর্তী ঘোষ হলে দুইটি মিলে ঘোষ ধ্বনি হয়। কীরকম? দুইটি মিলে ঘোষ। আমরা কিন্তু এর আগে পড়েছি অঘোষ ধ্বনি কি, ঘোষ ধ্বনি কি। তারপরেও আপনাদের জন্য সুবিধার্থে স্লাইড আকারে দিয়েছি, যারা হয়তো বা নতুন যুক্ত হয়েছেন বা নতুন করে ক্লাস করছেন তাদের জন্য। তো অঘোষটা আমরা জানি, ঘোষটা আমরা জানলাম। তাহলে কালো চিহ্নিত যে কালিগুলো আমরা নিশ্চয়ই জানি, এই মো পর্যন্ত আমাদের অঘোষ ঘোষ চিনতে সমস্যা নাই। কিন্তু এই মোয়ের পরে, এর মোয়ের পরে যদি আমি বলি এই মোয়ের পরে যদি বলি আচ্ছা, তো এখন এই অন্তুস্থ জ থেকে শুরু করে এই যে এই পরবর্তী যে বর্ণগুলো রয়েছে এগুলোর কথা যদি বলি, এগুলো কিন্তু অনেকেই জানে না কোনটা ঘোষ আর কোনটা অঘোষ। সুতরাং কালো চিহ্নিত যেগুলো রয়েছে এগুলো হচ্ছে অঘোষ এবং লাল চিহ্নিতগুলো হচ্ছে ঘোষ। তো এখন প্রশ্নে বলা হয়েছে বা নিয়মে বলা হয়েছে কি, যে অঘোষ এবং পরবর্তী ধ্বনি ঘোষ হলে, অর্থাৎ প্রথম ধ্বনি অঘোষ এবং পরবর্তী ধ্বনি ঘোষ হবে, দুইটা মিলে কি হবে? ঘোষ। একটু খেয়াল করি এখানে নিয়মে বলা হচ্ছে ছোট দা, তাই না? ছোট দা থেকে ছোড়দা বা বট গাছ থেকে বট গাছ। তো এটা আমরা মাথায় রেখে এখানে প্রথমে যে আমরা প্রথমে জানি কি, প্রথম শব্দের শেষে অর্থাৎ টকে ফোকাস করব, আর এটা তো একটাই রয়েছে সুতরাং দাকে ফোকাস করব। তো এখন এখানে টটা হচ্ছে কি, এই টটা হচ্ছে অঘোষ, তাই না? তার মানে আমরা প্রথমটা পেয়েছি কি অঘোষ, নিয়মে বলছে অঘোষ, এবং পরবর্তী হচ্ছে কি ঘোষ, ঘোষটা হচ্ছে কি দ, এই যে দটা হচ্ছে কি ঘোষ। তার মানে অঘোষ এবং ঘোষ মিলে কি হচ্ছে, এই দুইটা মিলে ঘোষ ধ্বনি হয়। যেরকম ছোট যোগদা অর্থাৎ ছোড়দা। এখন অনেকে মনে করতেন যে এখানে তো ড রয়েছে, এখানে ডয় বিন্দু র রয়েছে, হ্যাঁ এটা আর এটা অনেকটাই এভাবে মিলিয়ে লেখা যায়। ঠিক আছে? এ হচ্ছে বিষয় ছোটদা। ঠিক একই রকম যদি বলা হয় বট গাছ, বট যোগ গাছ, এখানে ট রয়েছে। ঠিক একই রকম পরবর্তীতে কি রয়েছে, গ রয়েছে, অর্থাৎ এটা কি এখানে অঘোষ রয়েছে আর এখানে হচ্ছে কি রয়েছে ঘোষ, দুইটা মিলে কি হয়েছে ড, অর্থাৎ ঘোষ হচ্ছে। ডটাও কিন্তু কি, ডটা হচ্ছে ঘোষ। তো এই হচ্ছে বিষয়। তো এগুলো নিয়ে আসলে বেশি প্যারা নেওয়ার দরকার নেই, আপনারা রিডিংগুলো একটু জাস্ট ক্লাসগুলো দেখেন, ক্লাস শেষ হইলে আপনি প্রয়োজনে আরেকটু আপনার কাছে যে বইটা থাকবে আপনি একটু রিডিং পড়েন। এই যে নিয়মগুলো, এই নিয়মগুলো আপনার কাছে যে বইটা আছে সে বইয়ের কোন জায়গায় আছে, সেই বইটা ক্লাস শেষে আপনি একটু রিডিং পড়বেন। রিডিং পড়ে একটু অনুশীলনী যে প্র্যাকটিস উদাহরণগুলো রয়েছে একটু প্র্যাকটিস করবেন, দেখবেন এবং এই ক্লাসগুলো মিলিয়ে নেবেন, দুইটা একসাথে করবেন, ইনশাল্লাহ আশা করি সমস্যা থাকবে না। ওকে, তো পরবর্তী খেয়াল করি যে হলন্ত র বদ্ধ অক্ষর বিশিষ্ট ধ্বনির পরে অন্য ব্যঞ্জন ধ্বনি থাকলে র লুপ্ত হয়ে পরবর্তী ধ্বনি কি হয়? দ্বিত্ব হয়। আপনাদেরকে আমি একটা কথা বারবার বলছি, একটু মনোযোগ সহকারে শুনুন সবাই। সেটা হচ্ছে সন্ধির যে নিয়মগুলো রয়েছে, আমরা যখন সন্ধি পড়ব, সন্ধির যে নিয়মগুলো রয়েছে আপনি যদি উদাহরণ না দেখে শুধু নিয়ম পড়েন, আপনার কিন্তু সবগুলো মাথার উপর দিয়ে চলে যাবে, আপনি কিচ্ছুই বুঝবেন না। তো আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনি জাস্ট একবার নিয়মটা বলবেন, মাথার উপর দিয়ে চলে যাক সমস্যা নেই, আপনি জাস্ট সরাসরি প্র্যাকটিসে চলে আসবেন, উদাহরণের দিকে ফোকাস রাখবেন। উদাহরণ পড়বেন, আপনি দেখবেন যে উদাহরণে আসলে কি চেঞ্জ হচ্ছে, চেঞ্জটা কোন জায়গায় হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা দেখলেই আর একবার রিডিং পড়বেন, নিয়মটা পড়বেন, দুইটা যখন রিলেট করতে পারবেন তখন কিন্তু আপনাদের সমস্যা হবে না। সুতরাং আমি বারবার বলছি, নিয়মের পাশাপাশি উদাহরণ না, উদাহরণের পাশাপাশি আপনি নিয়ম দেখবেন, আগে উদাহরণ দেন আপনি একটু উদাহরণগুলো দেখে একটু নিয়মের দিকে ফোকাস করবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো আমরা একটু খেয়াল করি, এখানে বলছে কি র লুপ্ত হয়ে পরবর্তী ধ্বনি দ্বিতীয় হয়, হলন্ত র বা বদ্ধ অক্ষর বিশিষ্ট ধ্বনির পরে অন্য ব্যঞ্জন ধ্বনি। একটু খেয়াল করি আমরা এখানে কি আছে। প্রথমেই তো আমরা জেনেছি কি যে এরকম বারবার একটা কথা আমি বলছি, এই কারণে বলছি এটা কিন্তু গুরুত্বপূর্ণ, প্রথম শব্দের শেষ এবং পরের শব্দের শুরুতে। তার মানে এখানে শেষটা হচ্ছে কি আর এবং হচ্ছে কি দন্তন্য। তাহলে কি আছে এখানে রটা কি হবে, বলছে যে রটা হচ্ছে লুপ্ত, মানে কি রটা হচ্ছে নাই হয়ে যাবে, রটা থাকবে না, না থেকে কি হবে পরবর্তী যে ধ্বনিটা থাকবে সেটার হচ্ছে দ্বিত্ব হবে, অর্থাৎ ডবল হবে, তাই না? তাহলে এখানে রটা হচ্ছে আর না থেকে রটা হচ্ছে চলে যাবে, থাকবে না। তার মানে
কি হলো, এই যে পরবর্তী যেটা থাকবে সেটা হচ্ছে ডবল হয়েছে, হয়েছে না? ঠিক একই রকম চর থেকে কি চর যোগ চড়ি, তাহলে কি হয়েছে চটচড়ি। অর্থাৎ এই যে পরবর্তী যে র, হ্যাঁ, এটা কিন্তু চেঞ্জ হয়ে ডবল হয়ে গেছে কি এই যে এটা। ঠিক একই রকমভাবে যে র রয়েছে চারটি, তাহলে কি রটা চেঞ্জ হয়ে কি হয়েছে, টটা হচ্ছে দ্বিত্ব হয়ে গেছে, তাই না? একই রকম থর থর, এই রটা হচ্ছে চেঞ্জ হয়ে কি হয়েছে, এই পরবর্তী যেটা সেটা কিন্তু দ্বিত্ব হয়েছে। 4 দিন, এই রটা দ্বিত্ব হয়ে মানে বাদ গিয়ে পরবর্তী যেটা রয়েছে সেটা কিন্তু দ্বিত্ব হয়েছে। তো এই হচ্ছে বিষয়। তো এখন পরবর্তী 6 নম্বরের কথা যদি বলি, এইটাই মোটামুটি শেষ নিয়ম। এইটার পরে কিন্তু আমরা বাংলা ব্যঞ্জন সন্ধি শেষ করবে কীরকম খেয়াল করি, এইটা একটু দেখে জাস্ট। একই বর্গ থাকবে প্রথম অংশে এবং একই বর্গ থাকবে, দুইটাই প্রথম একই বর্গ থাকবে এবং ওই বর্গের তৃতীয় বর্ণ থাকবে এবং পরবর্তী যা ছিল তাই। কীরকম একটু খেয়াল করি। বাংলা ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে প্রথম অংশের শেষ ধ্বনি, প্রথম অংশের শেষ ধ্বনি একটু মাথায় রাখি, প্রথম অংশের শেষ ধ্বনি এবং পরের অংশের প্রথম ধ্বনি। প্রথম অংশের শেষ ধ্বনি এটা হচ্ছে প্রথম অংশ, প্রথম অংশের শেষ ধ্বনি হচ্ছে এটা, আর পরের অংশের প্রথম ধ্বনি, পরের অংশের প্রথম ধ্বনি এটা। যদি একই হয়, একই বর্গের হয়, একই বর্গ মানে কি, আমার বর্গ মানে আমরা জানি যে ক খ গ ঘ উ, এটা হচ্ছে একটা বর্গ। চ ছ বর্গীয় ঝ ইয়, এটা কিন্তু আরেকটা বর্গ। তালব্য বর্ণ বর্গ, কণ্ঠবর্গ, আমরা কি 5টা বর্গের কথা জানি না, সেই বর্গ। তাহলে একই বর্গের হয়, তাহলে প্রথম অংশের শেষ ধ্বনি তার বর্গের তৃতীয় বর্ণে রূপান্তরিত হবে। একটু কঠিন মনে হচ্ছে, আসলে কঠিন না, একটু উদাহরণগুলো দেখে আমরা খেয়াল করি, উদাহরণগুলো একটু দেখার চেষ্টা করি। এখানে বলছে কি বর্গীয় তৃতীয় বর্ণ চেঞ্জ হবে, অর্থাৎ রাত যোগ দিন। তাহলে তো এখানে একটা খেয়াল করি, ত থ, তাই না, ত থ, তারপর হচ্ছে কি দ ধ, এগুলো কি সবই একই বর্গের না, একই বর্গ। কিন্তু এটাই বলছে যে ত থ দ, এই ত কিন্তু একই বর্ণে বর্গের, দও কিন্তু একই বর্গের, একই বর্গের হবে। তারপর কি চ ছ বর্গীয় ঝ, তাই না? এখানে আছে কি চ ছ বর্গীয় ঝ ইয়, তাই না? তাহলে এখানে কি আছে চ আছে, এখানে পরবর্তী কি চ ছ বর্গ, অর্থাৎ একই বর্গের কিন্তু একই হবে। অর্থাৎ আমরা জানি প্রথম শব্দের শেষ এবং পরের শব্দের শুরু একই বর্গের হবে, একই বর্গের। ঠিক একই রকম ত দ, হ্যাঁ, একই বর্গের হবে এবং কি হবে এই বর্গীয় যেটা একই বর্গের হবে এবং পরবর্তীতে কি বলছে, প্রথম অংশের শেষ ধ্বনি তার বর্গের তৃতীয় বর্ণে রূপান্তরিত হবে, তৃতীয় বর্ণে রূপান্তরিত হবে। একটু খেয়াল করি, এই এখানে কিন্তু ডবল একটা জিনিস খেয়াল করি, রাত যোগ দিন। অর্থাৎ প্রথম অংশ আমরা জানছি কি ত আছে না, তাহলে ত থ দ, এখানে খেয়াল করি, এখানে ত হচ্ছে এক এক, থ হচ্ছে 2, দ হচ্ছে 3, ধ হচ্ছে কি 4, ত থ দ ধ দন্তন্য, হ্যাঁ, এটা হচ্ছে 5। তাহলে এখানে বলছে কি 3, একটু খেয়াল করি, প্রথম অংশের শেষ ধ্বনি এবং পরের অংশের প্রথম ধ্বনি যদি একই হয় তাহলে বর্গের প্রথম অংশের শেষ ধ্বনি তার বর্গের তৃতীয় বর্ণ, এখানে একটু খেয়াল করি, তৃতীয় বর্ণে রূপান্তরিত হবে। তৃতীয় বর্ণটা কি আছে, এখানে প্রথম বর্ণ আছে কি, প্রথম বর্ণ আছে হচ্ছে, প্রথম বর্ণ আছে হচ্ছে ত, প্রথম বর্ণ কি ত, এই যে 1 নম্বর বর্ণ হচ্ছে ত। পরবর্তীতে কি হবে, আর এটা হচ্ছে কি হবে, এটা উঠে যাবে, উঠে যে কি হবে 3 নম্বর বর্ণ, 3 নম্বর বর্ণ কি, তার মানে এখানে তটা উঠে গেছে, 3 নম্বর বর্ণ হচ্ছে এই দ। আগে যে দ ছিল এই দটা থাকবেই, পাশাপাশি হচ্ছে অতিরিক্ত একটা এই তয়ের পরিবর্তে যে দটা আসলো এই দটা মিলে যুক্ত হয়ে গেল। ঠিক একই রকম 5 যোগ জন, এই যে চ আছে, হ্যাঁ, 3 নম্বর কি চ ছ বর্গীয় জ, এই যে এটা হচ্ছে 3, তার মানে কি চ 1 নম্বর আর এটা হচ্ছে 3 নম্বর, এই মিলে হচ্ছে 5 জন। তো এভাবে কিন্তু যেগুলো উদাহরণ রয়েছে ওগুলোও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তো যাই হোক, এখন একটু খেয়াল করি, তো আমরা মোটামুটি জানলাম কি বাংলা সন্ধি বা বাংলা শব্দের সন্ধি এবং তৎসম শব্দের যে সন্ধি সেটা কিন্তু 3 প্রকার আর বাংলার হচ্ছে 2 প্রকার। বাংলার মধ্যে রয়েছে আমরা জানি বাংলা বর্ণ হচ্ছে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, সেই স্বরবর্ণগুলো কিভাবে চিনব বা স্বরধ্বনিগুলো, স্বরধ্বনির সন্ধিগুলো কিভাবে জানবো আর ব্যঞ্জন ধ্বনির সন্ধিগুলো কিভাবে, এটা একটু আমরা দেখলাম বাংলা শব্দের ক্ষেত্রে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে কি তৎসম, এই যে তৎসম, এটা কিন্তু মূলত পরীক্ষায় আসে। কি কি তৎসম শব্দে কিন্তু 3 ভাগে ভাগ করা যায়। কি কি 3 প্রকার, একটা হচ্ছে একই রকম স্বর ব্যঞ্জন এবং বিসর্গ, এই দুইটার থেকেই 3টার থেকেই কিন্তু সবচেয়ে
বেশি পরীক্ষায় আসতে দেখা যায়। তো এখন এই তিনটা আমরা একটু খেয়াল করব। তো প্রথমে যদি বলি তৎসম সন্ধি, একটা জানলাম তৎসম সন্ধি, আর এর আগে জেনেছি কি বাংলা সন্ধি। বাংলা সন্ধিটা আমরা জানলাম, মোটামুটি একটা বেসিক জানলাম, যদিও বাংলা সন্ধি থেকে খুব একটা পরীক্ষায় আসে না, তারপরও আপনারা একটু নিয়মগুলো একটু দেখার চেষ্টা করবেন শুধু, হ্যাঁ, আর একটু উদাহরণগুলো প্র্যাকটিস করবেন। তাহলে আমরা কি করব, শুরুতে জানবো হচ্ছে স্বরসন্ধি। স্বরসন্ধি আমি বারবার একটা কথা বলি, এই সন্ধির ক্ষেত্রে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। আপনার নিয়ম জানাটা যতটা জরুরি, তার থেকে প্র্যাকটিস করলে আপনি অটোমেটিক্যালি নিয়ম কিন্তু আপনার আয়ত্ত চলে আসবে। আপনি শুধুমাত্র নিয়ম জেনে কিন্তু আপনারা এটা পারবেন না, ঠিক আছে? সুতরাং আমার অনুরোধ থাকবে বারবার প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আফসানা বলেছেন সন্ধির নিয়ম দেখলে কিছু বোঝা যায় না। আমি এই কথাই বারবার বলছি যে আপনি বারবার প্র্যাকটিস করবেন। এমনও হইতে পারে যে আপনার প্র্যাকটিস করার মধ্যেই কিন্তু পরীক্ষায় চলে আসছে। সচরাচর এনটিআরসি এর পরীক্ষার কথা যদি বলি, তো এই এনটিআরসি এর পরীক্ষা কিন্তু নর্মালি যেগুলো হয় বিগত বেস প্রশ্নই কিন্তু দেয়। দেখা যাচ্ছে যে আপনার বাংলা ব্যাকরণ প্রশ্ন কিন্তু হুবহু পরীক্ষায় উঠায় দেয়, বিগত প্রশ্ন। তো আপনি যখন বারবার প্র্যাকটিস করবেন, অনুশীলনের এক্সাম্পলগুলো প্র্যাকটিস করবেন, আপনি বিগত প্রশ্নগুলো প্র্যাকটিস করবেন, তাহলে অটোমেটিক্যালি কিন্তু আপনি যদি এই অধ্যায়টা দুর্বল হন, আপনার যদি বুঝতে সমস্যা হয়, আপনি কিন্তু অটোমেটিক্যালি অ্যান্সারটা করতে পারবেন। তো সুতরাং অনুরোধ থাকবে প্র্যাকটিস করবেন এবং একই সাথে নিয়মগুলো একটু বোঝার ট্রাই করবেন, আশা করি বুঝতে পারবেন। খেয়াল করি স্বরধ্বনি, স্বরসন্ধি। তো স্বরসন্ধিটা আসলে কিভাবে নিয়ম, একটু নিয়মটা খেয়াল করি। এখানে স্বর মানে কি, মানে নিয়মগুলো দেখে সব উল্টাপাল্টা লাগতেছে না মাথায়, মনে হচ্ছে সব একটা গিজিবিজি অবস্থা, ব্যাপারটা তো এরকম, তাই না? তো উদাহরণগুলো একটু দেখব, আর সবগুলো আপনি কষ্ট করে একটু দেখবেন, স্বরধ্বনি শেষ করবেন, ব্যঞ্জনধ্বনি করবেন, তৎসম পড়বেন। এগুলো পড়ার পরে একটু কষ্ট হবে, প্রথমের দিকে আপনি কিছুই বুঝবেন না, এলোমেলো লাগবে। কিন্তু আপনি যখন 2-3 বার ক্লাসগুলো দেখবেন, তখন কিন্তু, বা আপনি 2-3 বার একটু রিডিং পড়বেন, দেখবেন আপনার অনেকটাই ইজি মনে হচ্ছে। ঠিক আছে? তাহলে এখন খেয়াল করি স্বর মানে কি। স্বর মানে আমরা নিশ্চয় জানি, স্বরধ্বনি বলি বা স্বরব্যঞ্জন বর্ণ বলি, আমরা নিশ্চয় চিনি সেগুলো, তাই না? স্বরেও স্বরে আর রস্বই, তো এটাই বলছে যে এখানে নিয়মটা একটু দেখি। স্বরেও বা স্বরে আকারের পর স্বরেও বা স্বরে আকার থাকলে উভয় মিলে স্বরে আকার হয়। সব মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই না নিয়মগুলা? বাট এই নিয়মটা একটু মাথায় রাখবেন, এটা কিন্তু পরীক্ষায় আসে। এই সংখ্যাটা একটু আসে পরীক্ষায়, হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন। ঠিক আছে? তো আমরা যাই হোক, এইখানে আরও কিছু বিষয় রয়েছে, একটু দেখে নেবেন। আমি জাস্ট যাচ্ছি না, আমি নিয়মের দিকে যাচ্ছি সরাসরি। খেয়াল করি, আমরা একটু নিয়মের দিকে ফোকাস করব, উদাহরণের দিকে ফোকাস করব। উদাহরণটা আসলে কি? উদাহরণে বলা হয়েছে আহ, উদাহরণে বলা হয়েছে কি, তৎসম শব্দের স্বরসন্ধি। তৎসম শব্দের স্বরধ্বনিগুলো কি কি রয়েছে, এখানে অনেক কথা রয়েছে, যেগুলো কথাগুলো একটু আপনি পড়ে নেবেন। আমি জাস্ট উদাহরণ দেখে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটা আকার যদি থাকে, আকার আছে, আছে, কোথায় আছে? শব্দের মধ্যে নবান্ন বানানোর ক্ষেত্রে কোথায় মাঝখানে আকার আছে না? আছে। শশাঙ্ক বানানোর ক্ষেত্রে আকার আছে, আছে। সূর্যাস্ত বানানোর আকার আছে, আছে। সকল ক্ষেত্রে যত উদাহরণ, আমি কিন্তু উদাহরণ এই কারণেই আপনাদের অনেকগুলো উদাহরণ নিয়েছি, কেন? আপনাদের বুঝতে যেন সুবিধা হয়। খেয়াল করে দেখুন, এখানে যত শব্দ আছে মাঝখানে আকার, এই যে আকার, ঠিক আছে? সবগুলো হচ্ছে আকার, কারণ নিয়মই এটা বলছে প্রথম শর্ত হচ্ছে আকার থাকবে। শব্দের মাঝখানে আকার যদি থাকে, আকার মানে কি আমরা জানি? স্বরধ্বনি, তাই না? তো স্বরধ্বনি যদি থাকে বা মাঝখানে যদি আকার থাকে, তাহলে সেটা আমরা কিভাবে পূরণ করব? সেটা আমরা স্বরেও স্বরেয়া বা স্বরেও স্বরেয়া হবে। অর্থাৎ এই স্বরেও স্বরেয়া কোথায় আর এই স্বরেও স্বরে কোথায়? আমি বলেছি কি, প্রথম শব্দের শেষে স্বরেও বা স্বরেয়া থাকবে, আর যোগ পরের শব্দের শুরুতে এই স্বরেও বা স্বরেয়া থাকবে। কি রকম সেটা আমরা একটু উদাহরণ খেয়াল করি। তাহলে আমরা প্রথম দিকে একটু উদাহরণগুলো দেখি। এখানে বলা হয়েছে কি নবান্ন, এখানে একটা আকার আছে, তার মানে কি, আমি যদি নবান্নকে ভাঙ্গাই তাহলে কি কি থাকবে? একটা হচ্ছে নব যোগ, একটা হচ্ছে কি থাকবে, নব যোগ, আর একটা কি থাকবে, দন্ত নয় ন। আমি যদি মূলটাকে ভাঙ্গাই, মাঝখানে আকারটাকে আমি তুলে দিলাম, তুলে দিয়ে কি কি থাকবে? এই আকার যদি উঠে যায় তাহলে থাকবে কি, একটা হচ্ছে নব থাকবে, আর একটা হচ্ছে কি দন্ত নয় ন, এটাই তো থাকবে, তাই না? তাহলে এখন এই প্রথম শব্দের শেষে, কি হবে, আর এই শেষের শব্দের প্রথমে কি হবে?
এটা আমরা দেখব কি হবে। এখানে নিয়মে বলছে কি, হয় এখানে স্বরেও সরেয়া থাকবে, এখানে আমি বলছি কি হয় এখানে এই প্রথমে স্বরেও বা সরেয়া থাকবে, অথবা শেষেও কিন্তু স্বরেও বা সরেয়া থাকবে। কি রকম? তাহলে আমরা এখানে প্রথম জানলাম ভাঙালাম, ভাঙানোর পরে কি থাকবে, এখানে একটা নব, তার মানে এখানে কি আছে, স্বরেও রয়েছে একটা নব, একটা উচ্চারণের স্বরেও রয়েছে না, স্বরেও। ঠিক একই রকম কি নব যোগ অন্য, তার মানে এখানে একটা স্বরেও দিল। আচ্ছা আমি বলি আর একটু সোজা সোজা করে দিই, এখানে যে নব আছে এখানে দুইটা বিষয় হবে, হয় স্বরেও হবে না হলে স্বরে হবে। তাহলে আমি যদি এটা নবা বসাবো নাকি নব বসাবো, এখন আপনি সিদ্ধান্ত নেন। এখন আপনি চিন্তা করতেছেন আমি কেন নব বসাবো, আমি তো নবাও তো বসাতে পারি, নবা বসাতে পারি না? অবশ্যই পারেন, কিন্তু আপনাকে বুঝতে হবে যে নবা বসানোর পরে এটার কি কোনো অর্থ হয় নাকি, বা কোনো মিনিং আসে কিনা, বা এই বানানটা কি সঠিক কিনা, এটা একটু মাথায় রাখতে হবে। যেহেতু আমরা নিয়মে জেনেছি প্রথম অংশ স্বরেও সরেয়া থাকবে, পরের অংশেও সরেয়া সরেয়া থাকবে, তাহলে আমি প্রথমটার সাথে একটু ট্রাই করে দেখি। তাহলে আমি প্রথমটার সাথে একটা সরেয়া বসালাম, আকার মানে কি সরেয়া, আর পরেরটা এটার সাথে কি বসালাম, নব মানে কি সরেয়। তার মানে আপনি বলেন তো নবা হবে নাকি নব হবে? আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা হবে নব। তার মানে এটার সাথে কি আছে, একটা স্বরেয় আছে, স্বরেয়। একই রকম এটা কি শেষে কি হবে, স্বরেয় বা স্বরে। এখন আপনি বলুন এখানে কি নবান্ন, তাহলে এখানে কি স্বরেয় বসবে, এর সাথে স্বরেয় হবে নাকি স্বরেয়া হবে? আপনি যদি এভাবে চিন্তা করেন তাহলে কি অন্য একটা, আর একটা হচ্ছে কি আন্ন একটা। এখন আপনিই বলেন অন্য হবে নাকি আন্ন হবে, কোনটা আসলে আপনার কাছে মিনিংফুল মনে হয়? উদাহরণ কিন্তু অনেকগুলো রয়েছে, আমি জাস্ট একটু বোঝাই দিচ্ছি, আপনি যদি একটু মনোযোগ সহকারে বোঝা জাস্ট শুধু ধরতে পারেন তাহলে কিন্তু আপনার কাছে একদম ইজি হয়ে যাবে। আমি এই জন্য একটু উদাহরণগুলো একটু জোর দিয়ে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, খেয়াল করি। তাহলে আমরা কি পেলাম এখানে, আপনি বলছেন এই নবকে যদি আমি স্বরেও দেই তাহলে নব হবে, আর আকার দিলে নবা হবে সরেয়া। ঠিক একই রকম আমি কি স্বরেও দিলে অন্য, স্বরে দিলে আন্ন। এখন আপনি নিশ্চয়ই বুঝছেন যে আন্ন নামে তো আসলে কোনো কিছু হয় না, বা আমি তো আসলে কোনো কিছু পড়ি নেই, বা আন্ন বানানটা আসলে কেমন বিদঘুটে মনে হচ্ছে না। তা আপনি যখন প্র্যাকটিস করবেন তাহলে এখানে কি হবে, স্বরেয়। এটাই কিন্তু মূলত সন্ধি বিচ্ছেদ। তাহলে আমরা কি পেলাম, নবান্ন। আমি এখানে কয়েকটা নিয়মে কিন্তু হয়, সবগুলো নিয়মে আমি দেখাচ্ছি না, দেখাবো জাস্ট এক্সাম্পলগুলো আমি একটা দেখাই দিলাম। আর এইগুলো সেম সবগুলো কিন্তু একই রকমভাবে আপনি পূরণ করতে পারবেন। কীরকম আরেকটা একটু খেয়াল করি, ধরুন চরাচর, ধরুন এটা কি চর যোগ আচর, ঠিক আছে, বা ধরুন যে কোনো একটা সিদ্ধান্ত। আচ্ছা এটাই ধরে চর যোগ আচর, তাহলে এখন এখানে যে আকার আছে এই আকারের পরিবর্তে কি হবে একটা, আমি এটাকে যদি বলি চর যোগ কি হবে চর, আমি আকারটা তুলে দিলাম। আকারটা তুলে দেওয়ার পরে এই দুটা শব্দ কিন্তু থাকবে। এখন আমাকে সিদ্ধান্ত এখানে আমি কি বসাবো, স্বরেও সরেয়া বসাবো, স্বরেও বসাবো নাকি স্বরেও, ঠিক এখানেও তাই। তাহলে আপনি এখানে কি চর যদি হয় তাহলে আপনি মাথায় রাখবেন এখানে কি আকার যদি বসাই, সরেয়া যদি দেই, সরেয়া মানে কি সর্বনিম্ন এরকম একটা আকার, তাহলে চড়া, তাই না? আর এখানে এখানে যদি আমি কি দেবো, এখানে একটা চড়া দিতে পারি, আর একটা কি দিতে পারি স্বরেয়, স্বরেয় যদি দেই তাহলে কি হবে চর। কোনটা আপনার কাছে সঠিক মনে হয়, বা কোনটা সঠিক বলে মনে হয় বানান? নিশ্চয় চর। তাহলে চর যোগ এখানে কি হবে চর, এখানে কি হবে আচর দিবেন নাকি সরেয়া দিবেন নাকি সরেয়া, আচর নাকি অচর, এটা একটু খেয়াল করতে হবে। তার মানে আপনাকে বুঝতে হবে যে আমি কোথায় কোনটা দেব, এটা নির্ভর করতেছে আপনি বানান কতটুকু জানেন, কোন শব্দের বানান আপনি বানান শিখছেন কতটুকু, শব্দের বানান কতটুকু জানেন সেটার উপর নির্ভর করতেছে, বা আপনি শব্দের অর্থ কতটুকু জানেন। হ্যাঁ, এটার উপর কিন্তু এই বিষয়টা নির্ভর করতেছে, একটু মাথায় রাখতে হবে। ওকে, তো পরবর্তীতে একটু খেয়াল করি, এগুলো কিন্তু সেম উদাহরণ, আমি প্রচুর উদাহরণ দিয়ে রাখছি এই কারণে যাতে আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। আপনার কাছে যে বই থাকবে অবশ্যই সেই বইয়ে অনেকগুলো প্র্যাকটিস আছে, উদাহরণ প্র্যাকটিস করবেন, বিগত প্রশ্ন প্র্যাকটিস করবেন, এবং একই সাথে আমার যে স্লাইড থাকবে এগুলো প্র্যাকটিস করবেন বুঝে বুঝে, বাস। তাহলে আমি একটা বিষয় জানলাম, তাহলে আরেকটা বিষয় কি কি রয়েছে এখানে, এখানে প্রথমে তো আকার আছে হতাশ, সবগুলো ক্ষেত্রে আকার থাকবে তাই না, সানন্দ আকার থাকবে। তো এইটা আসলে কিভাবে স্বরেও যোগ সরেয়া, তো আমি যদি হতাশটা দেখি খেয়াল করি, হতাশ, এই হতাশকে যদি আমি ভাঙ্গাই তাহলে কিভাবে ভাঙ্গাবো, প্রথমে আমি কি করব হত, আকারটা তুলে দিলাম, যোগ তালবস্য এটা দিলাম। তো এখন এই যে এই নিয়মটা এখানে আমি স্বরেও সরেয়া দুইটাই বসাতে পারি, এখানেও স্বরেও সরেয়া দুইটাই বসাতে পারি। তো এখন আমি দেখব যে স্বরেও বসে বেশি মিলে বেশি সঠিক হয়, বেশি অর্থ প্রকাশ করে নাকি সরেয়া, সেটা আমাকে বুঝতে হবে। তাহলে এখানে যদি আমি স্বরেও দিই তাহলে কি হত,
যোগ এখানে কি দিলাম, সাপোজ এখানে স্বরেও দিলাম হত, মানে স্বরেও দিলে মানে ওইটাই থাকছে হত, যোগ তালব্য তার মানে এখানে আমি স্বরেও দিলাম অস, হইলো? হলো না তো। তাহলে হত যোগ অস এটা কিন্তু আসলে হচ্ছে না। তাহলে আমি যদি এখানে হতা দেই, আকার দেই, তাহলে কি হতা, হতা নামে কি কোনো কিছু হয়? হতা যোগ অস হলো? হলো না। বা হতা যোগ আস, হতাশ হইলো? ব্যাপারটা কিন্তু হইলো না, বা এটা কিন্তু মিনিংফুল অর্থ প্রকাশ করে না। তাহলে কি হবে, আমি যদি এখানে হত স্বরেও দেই, এটা হচ্ছে স্বরেও যোগ এখানে যদি আমি স্বরেয়া দেই অর্থাৎ আকার দেই বা স্বরে দেই, সেক্ষেত্রে কিন্তু পুরোপুরো বানান বা অর্থপূর্ণ হচ্ছে। তার মানে কি হত যোগ আস। তো এভাবে কিন্তু আমরা সন্ধির ক্ষেত্রে অর্থাৎ প্রথম যে স্বরধ্বনি এগুলো কিন্তু আমরা মনে রাখতে পারি। এখানে আরও উদাহরণ রয়েছে, এগুলো একটু দেখবেন আপনারা। আমি সবগুলো উদাহরণ করাচ্ছি না, প্রচুর সময় লাগবে সবগুলো করলে, ঠিক আছে? আপনি জাস্ট একটা দুইটা বোঝাই দিলাম, আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি শুধু মাথায় রাখবেন হচ্ছে, শুধু মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন, দুইটা শব্দ, এটা একটা শব্দ, এটা একটা শব্দ, দুইটা, এই শব্দের প্রথম শব্দের শেষ এবং দ্বিতীয় শব্দের শুরুটা, এই দুইটা কিন্তু মূলত পরিবর্তন হবে। এটা একটু মাথায় রাখবেন, জাস্ট ইট, তাহলেই বুঝতে পারবেন। তাহলে এখানে ঠিক স্বরেও বসাবো না স্বরেয়া বসাবো, তাহলে আপনি একটু উদাহরণগুলো প্র্যাকটিস করলেই নিজে বুঝতে পারবেন যে কোথায় স্বরেও বসাবো নাকি স্বরেয়া বসাবো। আমি এইদিকে দেখলাম না, পরবর্তীতে যাচ্ছি। শিক্ষার্থী, হ্যাঁ, এগুলো একটু খেয়াল করবেন, সবগুলোই সেম, সবগুলোই সেম। এই যে দেখুন, আপনি কিন্তু এটা খুব ভালো, শ্রদ্ধাঞ্জলি, আমি যদি এই উদাহরণটা নেই, শ্রদ্ধাঞ্জলিকে যদি ভাঙানো হয় শ্রদ্ধা যোগ অঞ্জলি, সবাই পারি, সবাই জানি, কিন্তু কেমনি হলে ওরা আর বুঝি না। তাহলে শ্রদ্ধাঞ্জলির ক্ষেত্রে কি, এখানে শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, তাহলে এখানে খেয়াল করে শ্রদ্ধা যোগ অঞ্জলি, তার মানে এখানে কি একটা আকার আছে, স্বরে আছে, তাই না? শ্রদ্ধাঞ্জলি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে আকারটা তো আছেই, এই আকারটা আমি কি করলাম, তুলে দিলাম, দিয়ে থাকবে কি শ্রদ্ধ, এখানে শুধু থাকবে কি শ্রদ্ধ। এই শ্রদ্ধার সামনে আমি আকার দিব নাকি হচ্ছে যে শ্রদ্ধই থাকবে, সেটা নির্ভর করতেছে কি তার অর্থের প্রকাশের উপর নির্ভর করতেছে। আমি কিভাবে বুঝবো যে এখানে আকার দিব কি দিব না, এটা আপনার অর্থ দেখতে হবে, মিনিংফুল বুঝতে হবে, আপনাকে বানান দেখতে হবে, ঠিক আছে? তার মানে এখানে একটা, আপনাকে আবার এটা মাথায় রাখবেন না যে স্যার এখানে তো আকার আছে এখানেও তো আকার আছে, তার মানে এটা আবার কেমনে কি হলো, না, এখানে তো মাঝখানে আকার আছেই, মাঝখানে আকার আছেই, তো এইটাই মূলত আপনি কি করবেন, স্বরেও বা স্বরিয়া দিয়ে, অর্থাৎ এখানে একটা স্বরিয়া আছে, এখানে একটা কি আছে, স্বরেও, এখানে একটা স্বরেও আছে। এখানে যদি আপনি স্বরেও না দিয়ে স্বরিয়া দিতেন তাহলে কি হয়তো আঞ্জলি, আঞ্জলি নামে কোনো মিনিংফুল অর্থ হয় না। তো যাই হোক, এভাবে কিন্তু আপনারা দেখতে পারেন। পরবর্তীতে একটু খেয়াল করি, এগুলো উদাহরণ একই। তো দীর্ঘিকার, হ্যাঁ, এটা একটু মাথায় রাখি, এটাও কিন্তু স্বরধ্বনির স্বরসন্ধি কিন্তু আমরা বোঝাচ্ছি, স্বরসন্ধি। এখানে কিন্তু সবগুলোই স্বরবন্ধ। দীর্ঘিকার যুক্ত যদি শব্দ থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে পরিবর্তন করব, খেয়াল করি, রস্বই দীর্ঘই থাকবে প্রথম শব্দে এবং শেষেও কিন্তু রস্বই দীর্ঘই থাকবে। এখন আমাকে বুঝতে হবে কোথায় রস্বই দিব দীর্ঘই দিব আর কোথায় কোনটা দেব, এটা একটু মাথায় রাখতে হবে। তো উদাহরণগুলো একটু আমরা খেয়াল করব। উদাহরণ, প্রতীত, প্রতীত, প্রতীতকে যদি ভাঙ্গাই তাহলে কি হবে, প্রতীতকে যদি ভাঙ্গাই তাহলে কি হবে, একটা রস্বই হবে এবং দুই ক্ষেত্রে ক্ষেত্রে কি হবে, হয় রস্বই হবে প্রথম, এখানে প্রথম অংশ, এটা শব্দের প্রথম অংশ, এটা শব্দের দ্বিতীয় অংশ। এখন রস্বই হইতে পারে দীর্ঘই হইতে পারে, এখন কোনটা হবে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, দেখে বুঝতে হবে। এখন খেয়াল করি, প্রতীত, প্রতীত যদি আমি কি করি, আমি প্রতীত যদি আমি এখানে লিখি, হ্যাঁ, প্রতীত, প্রতীত লিখলাম। এখন এখানে কি আছে, এই যে এখানে এটাকে একটু চেঞ্জ করে তুলে দেবো আমরা, এটার পরিবর্তে তো এখানে যে একটা দীর্ঘিকার আছে না, সবগুলো শব্দে কিন্তু দীর্ঘিকার থাকবে, খেয়াল করি, এই টাইপের শব্দ সন্ধি বিচ্ছেদ কি, এটা আগে তুলে দেবো, তাহলে থাকবে কি একটা প্রত যোগ ত থাকলো, তাই না, যোগ হচ্ছে ত থাকলো। তো এখন এখানে কি বসবে, এখানে কি বসবে, এটা হচ্ছে নিয়ম, কি বসবে, রস্বই দীর্ঘই বসবে সামনে, এখানেও রস্বই অথবা দীর্ঘই বসবে। এখন সিদ্ধান্ত আমাকে কোনটা বসবো, এখন আমি যদি রস্বই বসাই তাহলে কি হবে, দীর্ঘই বসাই তাহলে প্রতি তো আসি। তো নর্মালি এই টাইপের শব্দে সাধারণত দীর্ঘিকার কম হয়, হ্যাঁ, রস্বইকারই বেশি হয়ে থাকে, তবে এটা নিয়ম না নর্মালি। তো এটা কি হবে, তাহলে প্রতি হবে। আপনি প্রতি দ্বারা কি কোনো অর্থ প্রকাশ পায়, কোনো অর্থ হয়, কোনো অর্থও তো হয় না, বানানোতে কোনো কোনো কিছু না, কিন্তু আপনি যদি এভাবে লেখেন প্রতি, এটা কিন্তু হয়। তার মানে এটা কি হবে, একটা রস্বইকার হবে। রস্বই মানে কি, এই রস্বই মানে কি, এই রস্বই মানে হচ্ছে একটা রস্বইকার, এটা
স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? আকার, কার বলে, তাই না? সেই কার হচ্ছে এটা। তাহলে এখানে প্রতি হবে, রস্যই হবে। ঠিক একই রকম তিত, প্রতি যোগ ইত, তো এখন এখানে দীর্ঘই হবে নাকি রস্যই হবে? এখানে রস্যই হবে। তো এই বিষয়গুলো কিন্তু আপনি যখন প্র্যাকটিস করবেন বারবার, সেক্ষেত্রে কিন্তু অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, এগুলো উদাহরণগুলো একটু দেখে নেবেন, আমি ওইদিকে যাচ্ছি না। আচ্ছা, এটা খুবই কমন একটা, খুবই গুরুত্বপূর্ণ, রবি যোগ ইন্দ্র, রবীন্দ্র সবাই জানি। এখন এই রবিটাকে আসলে আমরা কি করলাম, এই যে রবি, হ্যাঁ, দীর্ঘিকার এটা তুলে দিলাম, এটা তুলে দিলাম। সাপোজ ধরুন এটা একটা কি বলবো, এটা একটা সম্পত্তি বা এটা একটা গাছ, সাপোজ মনে করুন এটা একটা গাছ, আম গাছ। তাহলে এই আম গাছটাকে তুলে দিব, দুই ভাই মারামারি লাগছে। এখন আম গাছ এ বলতেছে যে রাজশাহীতে অনেক ভালো আমের গাছ, আম পাওয়া যায়, এটা রাজশাহীর গাছের আম, আমি এই আম গাছটা আমি নেব। এখন ছোট ভাই বলতেছে আমি নেব, বড় ভাই বলতেছে আমি নেব। তা আপনি এই ঋষিকারগুলো, দীর্ঘিকারগুলোকে ধরুন আম গাছ, হ্যাঁ, আম গাছ। আর প্রথম অংশ, এই প্রথম অংশ ধরুন এটা এক ভাই, এটা এক ভাই, দুই ভাই। আর মাঝখানে হচ্ছে কি, আম গাছ। তো এই দুই ভাই প্রথম অংশ, অর্থাৎ প্রথম ভাই বলতেছে যে এই আম গাছটা আমার, অর্থাৎ দীর্ঘইটা আমি নেব। আর সেকেন্ড ভাই বলতেছে না, ওইটা আমি নেব না, আমি নেব। তো প্রথম ভাই বলতেছে, বড় ভাই বলতেছে আমি গাছ লাগাইছি, তো আমি ওইটা নেব, আমি বেশি অগ্রাধিকার পাই। আর ছোট ভাই বলছে তুমি গাছ লাগাইছো, তুমি চাকরি করো, বাইরে থাকো, সব যত্ন তো আমি করছি, সুতরাং ওইটা আমি নেব। তাহলে এখন বিচার বসছে। তো বিচার বসে কি করবে, মানুষজন, গ্রামের মানুষজন যাবে, বা ধরুন আপনি বিচার করতে গেছেন, তা আপনি বিচারক বিচার করতে গেছেন। তো এখন আপনি চিন্তা করলেন গাছ তো একটাই, এখন দেবো কাক, বড় ভাইকে নাকি ছোট ভাইকে? সেই সিদ্ধান্ত কিন্তু আপনাকে নিতে হবে। নিশ্চয়ই আপনি আপনার কাছ থেকে নতুন একটা শব্দ, নতুন একটা কার নিয়ে এসে কিন্তু যুক্ত করবেন। নিশ্চয়ই এই এই এগুলো কিন্তু নতুন যে রস্বই দীর্ঘ, এগুলোর বাইরে কিন্তু আপনি নেবেন না, ওইটাকেই আপনাকে ভাগ করে দিতে হবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে আপনি প্রথম ভাই যদি আপনি পেলাম কিছু কি রব, আর সেকেন্ড ভাই হচ্ছে কি, সেকেন্ড ভাই হচ্ছে কি দন্ত নয়ের সাথে একটা দ্র। তো এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই যে কার, দীর্ঘিকার, এই দীর্ঘিকার পরিবর্তে আপনি আসলে কোনটা বসাবেন। আমরা নিয়মে জানছি কি, এই নিয়ম যদি থাকে তাহলে রস্বই, রস্বই দীর্ঘ দুইটাই বসাতে পারি প্রথম অংশে, এবং দ্বিতীয় অংশে কিন্তু দুইটাই বসাতে পারি। তাহলে এখানে রব, আমি কিন্তু এই দীর্ঘিকার উঠাই দিয়ে এই দুইটা ভাইকে পেয়েছি। এখন এ এক ভাই, এ এক ভাই। এখন এই যে দীর্ঘিকার, এই দীর্ঘিকারটা আসলে কোন ভাইয়ের দিকে যাবে, তো সেটাই আমরা দেখব। প্রথমে আমরা সত্য কি, তাহলে রস্বই দীর্ঘি প্রথম অংশে বসালে কি হবে, কি বসাবো? আমি যদি দীর্ঘি বসাই, সেক্ষেত্রে কিন্তু এটা মিনিংফুল অর্থ পায় না। বাট আমি যদি এই বটাকে যদি আমি ঋষিকার দেই, তাহলে কিন্তু একটা মিনিংফুল হয়। ঠিক একই রকম ভাবে ইন্দ্র, এখানে কি রস্বই এবং দীর্ঘি দুটাই বসাতে পারি। তাহলে আমি দীর্ঘই যদি বসাই তাহলে কিন্তু অর্থপূর্ণ হয় না, এটা কি হবে, রস্বই। রস্বই যদি বসাই সেক্ষেত্রে কিন্তু এটা অর্থপূর্ণ হয়। তো এখন কথা হচ্ছে আপনার জোর বেশি, আপনার ক্ষমতা বেশি, সুতরাং আপনি যদি ক্ষমতা যদি আপনার মতো করে একটা বানায় নেন তাহলে কিন্তু হবে না। সেটা যদি করেন সেটা কিন্তু আবার নিপাতনে হয়ে যাবে, নিপাতনে সিদ্ধ সন্ধি হয়ে যাবে। কেন? কারণ নিপাতনে হচ্ছে কোনো নিয়ম টিয়ম কিচ্ছু মানে না, কোনো সঠিক কে ভুল কিচ্ছু দেখবে না, সে নিজের ক্ষমতা বলে একটা নিয়ম বানায় নেবে। তো যাই হোক, ওটাতে আমরা পরে যাব। তা আমরা এভাবে কিন্তু সবগুলো বুঝতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো এগুলো একই নিয়ম। তো আরেকটা লক্ষণীয় বিষয় খেয়াল করি, এটা একটু লক্ষণীয় বিষয়, ইস, হ্যাঁ, ইস, ইক্ষা, এগুলো যদি থাকে, মানে কোথায় হচ্ছে যে এখানে তো শেষে রয়েছে কি রস্বই, এবং কোথায় হচ্ছে দীর্ঘই। তো কোথায় আসলে ইক্ষা বসে, দীর্ঘই বসে, আর কোথায় হচ্ছে রস্বই বসে, সেটার একটা নিয়ম রয়েছে। অর্থাৎ যদি এই দ্বিতীয় ভাই বা ছোট ভাইয়ের কাছে যদি একটা ইস থাকে, হ্যাঁ, ইস, ইস বা হচ্ছে কি ইক্ষা থাকে, উচ্চারণ যদি শেষে যদি ইস বা ইক্ষা থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হচ্ছে দীর্ঘই হবে। আর অন্য ক্ষেত্রে হচ্ছে রস্বই, অন্যান্য ক্ষেত্রে রস্বই। তাহলে একটু খেয়াল করি তো, এখানে জ্যোতিষ ইস আছে না, আছে। তারপরে বারিশ ইস আছে, তারপর অভিক্ষা, প্রতীক্ষা, ইক্ষা আছে, তাই না? তাহলে ইস, তারপর কি ইক্ষা, তারপর ইপসা, এগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে দীর্ঘই হবে। আর এগুলো যদি না থাকে তাহলে সাধারণত রস্বই হয় যদি না থাকে। যেরকম রবি যোগ ইন্দ্র, আমরা ইন্দ্র জেনেছি। তো এখানে রস্বই বসবে না দীর্ঘই বসবে, এগুলো তো আসলে মূলত বানানের নিয়মের মধ্যে পড়ে। কিন্তু সচরাচর কি হয়, এই যে ইস বা ইপসা বা ইক্ষা, যেরকম পরিযোগ ইক্ষা, পরীক্ষা, এখানে কিন্তু এই যে খুবই কমন একটা প্রশ্ন, আমরা ক্লাস 8 থেকে পড়ে আসি যে পরীক্ষার সন্ধি বিচ্ছেদ কি, পরিযোগ ইক্ষা। কিন্তু এখন কথা হচ্ছে এখানে রস্বই না হয়ে দীর্ঘই কেন বসে, এটা আমরা জানি না। কেন? যদি ইক্ষা, ইপসা,
ইস এগুলো উচ্চারণ হয় তাহলেই শুধুমাত্র দীর্ঘিকার হয়, যেটা কিন্তু এখানে ইক্ষা পরীক্ষার জায়গায় উচ্চারণটা দীর্ঘিকার হয়েছে এই কারণে। এখানে অন্যান্য ক্ষেত্রে এগুলো বাদে অন্যান্য ক্ষেত্রে সেই ক্ষেত্রে যদি হয় সাধারণত দীর্ঘিকার না হয় রস্বই হয়। এ হচ্ছে বিষয়। তো যাই হোক আমরা পরবর্তী নিয়ম একটু খেয়াল করি, এগুলো অনেকগুলো নিয়ম আছে, জাস্ট একই রকম। এই নিয়মে যদি হয়, যদি দীর্ঘিকার থাকে সবগুলো হচ্ছে কি থাকবে, এই যে গাছ থাকবে। এই গাছ নিয়ে যত ভাইদের মধ্যে মারামারি, তাই না, গাছ নিয়ে। এই গাছটা মূলত কোন দিক দিয়ে ভাগ করে দেব কিভাবে, এই যে রস্বই অথবা দীর্ঘিকার হবে, কোথায় রস্বই হবে আর কোথায় দীর্ঘিকার হবে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। যেহেতু আপনি বিচারক, আপনি ছোট ভাই বড় ভাইয়ের মধ্যে বিচার করবেন, নিশ্চয়ই আপনাকে তীক্ষ্ণ দিকটি আসতে হবে যে কোনো ভাইয়ের উপরে যেন জুলুম না করা হয়, সবাইকে যেন ঠিকভাবে বুঝিয়ে দেওয়া হয়। তো তার জন্য কি করতে হবে, তার জন্য সবাইকে ইনসাফ করতে গেলে আপনাকে ওই বানানগুলো একটু ভালোভাবে জানতে হবে। তাহলে কিন্তু আপনি এই বর্ণগুলো ওই ভাইদের মতো এই বর্ণগুলো কিন্তু সঠিকভাবে করতে পারবেন। তো যাই হোক এই হচ্ছে বিষয়। এই জন্য বলি প্রচুর প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, প্রচুর প্র্যাকটিস। এই যে ইস, ঠিক আছে, দীর্ঘি, তো এগুলো কিন্তু এই নিয়মের মধ্যে পড়বে, এটা একটু মাথায় রাখবেন। তো সেকেন্ড নিয়ম একটু জানি। সেকেন্ড নিয়ম, ফরহাদ রেজা বলেছেন ইংরেজি বাংলা অনেক ডিফিকাল্ট, আসলে ডিফিকাল্ট। হ্যাঁ, বাংলা ব্যাকরণটা এমনিতেই ডিফিকাল্ট, তার উপরে কিছু কিছু অধ্যায় আছে ওগুলো আরও একটু বেশি ক্রিটিক্যাল, তার মধ্যে এটা একটা, এটা অন্যতম। যাই হোক, তবে আমরা একটু বুঝিয়ে পড়ার চেষ্টা করব, টেনশন করার কোনো কারণ নাই। আপনি ধরেই রাখুন, আপনি যে প্র্যাকটিসগুলো করবেন ওখান থেকে পরীক্ষা আসবে, ঠিক আছে, এত হতাশ হওয়া লাগবে না। খেয়াল করি পরবর্তীতে যদি এই যে দীর্ঘকার থাকে, সবগুলো শব্দের শেষে কি আছে, দীর্ঘকার। এই দীর্ঘকার যদি শব্দের মধ্যে থাকে তাহলে সেটার নিয়ম কি, প্রথম শব্দে হয় হ্রস্ব দীর্ঘ, পরের শব্দেও হ্রস্ব দীর্ঘ থাকবে। তাহলে কোনটাই হ্রস্ব কোনটাই দীর্ঘ সেটা আপনাকে বুঝতে হবে, বানানের নিয়ম জেনে আপনি পড়তে পড়তে বুঝে যাবেন, ঠিক আছে। অর্থ হবে একটা অর্থ, সু, হ্যাঁ, সু মানে বলো, এখানে কিন্তু আপনি হ্রস্ব বসিয়েছে, সু, এখানে হ্রস্ব, এটা মানে কি, এটা মানে হচ্ছে হ্রস্ব, হ্যাঁ, হ্রস্ব, তার মানে সুক্ত, সুযোগ, এখানে কি, এখানে হ্রস্ব অথবা দুর্গ, এখানে আপনি দুর্গ বসাতে পারতেন, কিন্তু কেন বসাবেন না, এটা কোনো অর্থ হয় না, তাই এখানে সুক্ত বসে। তারপর কি, সুযোগ উক্তি, ঠিক আছে। এভাবে কিন্তু এই নিয়মগুলো সবগুলো সলিউশন করবে। খেয়াল করে সাধুচিত, সাধু, এখানে দুর্ঘকার, এখানে একটা, এটার পরিবর্তে কি জানলাম, এই যে হ্রস্ব বা দুর্ঘ বসবে, তাই না, দুই পাশেই, সেটা এখানে বসছে হ্রস্ব, সাধু যোগ উচিত। আপনি বললেন স্যার এখানে তো হ্রস্ব বসে, তাহলে এখানে সরাসরি হ্রস্ব বসলো না কেন, এখানে বসলে সাউদ হয়ে যেত, সাউধু, ব্যাপারটা কেমন হয় না। তো এগুলো হচ্ছে সংক্ষিপ্ত রূপ, এগুলো হচ্ছে সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ হ্রস্বকার এবং পরবর্তীতে উচিত, অর্থাৎ হ্রস্ব বসছে। তো একই রকমভাবে এখানে অনেকগুলো নিয়ম রয়েছে এই দীর্ঘকারের, এগুলো একটু প্র্যাকটিস করবেন বারবার, একটু উদাহরণগুলো দেখবেন, জাস্ট একটু দেখলেই বুঝতে পারবেন। আপনি শুধু মাথায় রাখবেন যে প্রথম অংশ আর শেষের অংশটা একটু মাথায় রাখবেন। প্রথম শব্দের শেষে, দ্বিতীয় শব্দের প্রথমে, প্রথম শব্দের শেষে এটা, দ্বিতীয় শব্দের প্রথমে হচ্ছে এটা। এই সেম সবগুলো হচ্ছে কি থেকে দুর্ঘ কোথায় বসে, এখানে দেখুন, ভূর্দ, ভূর্দের ক্ষেত্রে কিন্তু দুর্ঘ হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। তারপর পরবর্তীতে খেয়াল করি, পরবর্তীতে ব ফালা, হ্যাঁ, ব ফালা কোথায় বসাতে হয়, ব ফালা। তো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে এবং খুবই ইজি। খেয়াল করি এখানে স্বল্প বানানোর ক্ষেত্রে, সবগুলো বানানোর ক্ষেত্রে একটু জিনিস খেয়াল করুন তো, দ্বন্দ্ব এর সাথে ব আছে, দ্বন্দ্ব এর সাথে ব, একটা ব থাকবে অন্যয়। তারপর উদাহরণগুলো দেখি, এই যে একটা ব আছে, ব আছে, সবগুলোর সাথে যুক্ত একটা ছোট আছে না, ব আছে না, এই ছোট বকে আমরা ব ফলা বলবো। তো এই ব ফলা যদি থাকে সেটার নিয়ম কি, এটার নিয়ম হচ্ছে কি বলা হয়েছে এখানে, এটা হ্রস্ব অথবা দুর্গুকার হবে, এটা হ্রস্ব অথবা দুর্গুকার হবে, ঠিক আছে। তাহলে খেয়াল করে এখানে স্বল্প, তাহলে বটা উঠাই দিলাম, দিয়ে কি বসালাম, একটা হ্রস্ব বসালাম, এই যে হ্রস্ব যোগ, এখানে কি আছে, কিছু নয় মানে কি, অল্প, সরিয়, অল্প। তা আপনি যদি কিছু না থাকে এখানে যদি শুধু কি কি বসাতে, শুধু এরকম লয় প বসালে হয়তো কোনো মিনিংফুল হয়তো, হয়তো না। তার মানে কি, একটা অ আছে, অল্প, অ আসতেছে, ঠিক একরকম স্বচ্ছ, তার মানে ব ফলা উঠাই দিয়ে দন্তু শয় রস্যকার। এখন আপনি বলতে পারেন স্যার এখানে দুর্ঘকার কেন হলো না, এটা বানানের নিয়ম, এটা আপনাকে বুঝতে হবে। দুর্ঘকার কেন হলো না, আপনি যদি সুর সাথে দুর্ঘকার, এটা কোনো হইলো, এটা কোনো অর্থ হয়, হয় না। তো এটা সু মানে তো ভালো, তো এটার অর্থ হচ্ছে, তাই না, তো এরকম। তারপর কি সুযোগ স্বচ্ছ, এখানে একটা কি অ আছে, হ্যাঁ, তারপর কি অন্যয়, এখানে কি ব ফলে উঠাই দিয়ে রস্যৌকার, এই যে রস্যৌকার বসছে। একই রকম এই যে ব ফলে উঠাই দিয়ে রস্যৌকার, তারপর কি ব ফলে উঠাই দিয়ে রস্যৌকার, অধম স্বরেয়, ঠিক আছে। এরকম আবার ব ফলে উঠাই দিয়ে কি আদি, এখানে ব ফলে উঠাই দিয়ে কি হয়েছে, এই যে রস্যৌকার, সবগুলো ব ফলা উঠাই দিছে, সবগুলো ব ফলা উঠাই দিয়ে কি হয়েছে, রস্যৌকার বসছে। এখানে আবার দেখুন দুর্ঘকার, কেন,
কারণ বধূ বানানটা দীর্ঘকারী হয় এটা। আর এখানে সরেয়া কেন বসছে? কারণ এখানে কি সরেয়া আছে, আকার আছে, সেজন্য এখানে সরেয়া, আকার আছে সরেয়া, আকার সরেয়া, ঠিক আছে। তবে স্বাগত এখানে কিছু নাই, তার মানে কি কিছু নাই মানে কি সুযোগ আগত, এই যে বফালা উঠিতে সুযোগ আগত, এখানে এই যে এখানেও আকার আছে, অর্থাৎ কঠিন মনে হচ্ছে নিশ্চয়। আসলে কঠিন কিছু না, প্র্যাকটিস করতে করতে কিন্তু সব হয়ে যাবে, ঠিক আছে। প্রথমবার একটু কঠিন মনে হতে পারে, বাট আপনি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে সব ঠিক হয়ে যাবে। যে ব আছে, বফালা, বফালা, সবগুলো বফালা উঠে যে নতুন নয় রস্যু অথবা দুর্ঘ বসবে, তাই না? সবগুলো খেয়াল করুন, দেখুন, ঠিক আছে। আর এখানে দীর্ঘিকারই কেন শুধুমাত্র আমাকে, এই যে দীর্ঘিকার শেষে একটা আছে না, এই যে শেষে দীর্ঘিকার, এই দীর্ঘিকারকে কিন্তু আমরা এই যে এটাকে সংক্ষেপে এভাবে লিখতে পারি, তাই না? আচ্ছা, এখন একারের একটু খেয়াল করি। একারটা আসলে কিভাবে বুঝবো? আচ্ছা, একারটা আসলে কিভাবে দেখবো? একারটা আমরা এত নিয়ম পড়ছি না, জাস্ট একটু মাথায় রাখবো। আমরা একটু উদাহরণের দিকে যাই, এগুলো নিয়ম পড়ে নেবে না, আমি জাস্ট উদাহরণের দিকে যাই। একার থাকলে কি হবে একটু খেয়াল করি। সরেও সরেয়া, প্রথম শব্দে সরেও সরেয়া, শেষের শব্দে রস্বই দীর্ঘই, একটু যাই। তাহলে একার আছে না, দেখি সকল শব্দে একার, 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 সকল শব্দে একার থাকবে। একার। শুভেচ্ছা, এতবার পড়ছি শুভেচ্ছা, শুভযোগ ইচ্ছা, শুভেচ্ছা কেমনে হয়েছে কিছুই জানি না, কিন্তু আমি জানি শুভযোগ ইচ্ছা, ব্যাপারটা এরকম। এই যে দেখেন, শুভেচ্ছা আসছে না পরীক্ষায়, শুভেচ্ছা, এটা কিভাবে হয়েছে? এই যে একার আছে না, একার, একার। তো একার যদি থাকে আমরা কি জানছি? স্বরেয় বা স্বরেয়া থাকবে, এবং শেষে কি থাকবে? রস্য এবং দীর্ঘই। প্রথম অংশে স্বরেয় বা স্বরেয়া থাকবে, এবং শেষের শব্দে শেষের অংশে যোগ হচ্ছে রস্যই বা দীর্ঘই। তার মানে শুভ, এখানে কি আছে? শুভ স্বরেয় আছে, স্বরেয়, যোগ ইচ্ছা, এই যে রস্যই বা দীর্ঘই, এখানে ইচ্ছা দিয়ে, এখানে দীর্ঘই কেন বসালাম? কারণ দীর্ঘই বসালে হয় না কোনো মিনিংফুল অর্থ, ইচ্ছা বসাইছে, এভাবে কিন্তু শুভ যোগ ইচ্ছা হয়ে গেছে, ঠিক আছে। ঠিক এরকম সবগুলো কিন্তু একই নিয়ম। তারপর যদি বলা হয় দীর্ঘই কেন কখন হবে? এই যে গণেশ, বানান আপনাকে দেখে বুঝতে হবে যে আসলে অপশন দেখে বুঝতে হবে যে আসলে কোনটা হবে। যথেষ্ট, যথাযোগ, ইষ্ট, এখানে কি, এখানে খেয়াল করুন তো, এখানে একার থাকলে কি হয়েছে? আবার আকার হয়েছে, তাই না? যথা, কেন? এখানে আপনি শুধু শুধু স্বরেও যদি দেন, যথ, যথ মানে কোনো অর্থ হয়? হয় না, কিন্তু আকার দিলে কি, স্বরেয়া দিলে কি, যথা হয়, ইষ্ট, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। ঠিক একই রকম এগুলো সবগুলোই সেম। মহেশ, মহাযোগ, দীর্ঘেশ, এগুলো একটু দেখে নেবেন, এক্সাম্পলগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আমি সেইভাবেই সাজিয়েছি, আপনি এক্সাম্পল যখন প্র্যাকটিস করবেন আপনি নিজেই ধরতে পারবেন যে আসলে এটা কোন নিয়মে হচ্ছে। এবার দেখবো ওকার। ওকারের ক্ষেত্রে একটু দেখব ওকার কি হয়। যদি ওকার হয়, ওকার মানে কি? এই যে সকল বানানের ক্ষেত্রে মাঝখানে ওকার আছে, দেখুন, ওকার আছে, আছে, চিনলেন? এখন এই ওকার জানলেন, এখন ওকার থাকলে কি হয়? প্রথম অংশে স্বরেয় অথবা এই যে স্বরেয় স্বরেয়া রস্যও দীর্ঘ হবে। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এখানে আমি স্বরেয় বসাবো নাকি স্বরেয়া বসাবো, এটা আপনাকে প্র্যাকটিস করতে করতে আয়ত্ত চলে আসবে। আপনি যখন পড়বেন আপনি এমনি বুঝতে পারবেন কোনটা বসাইতে হবে। সর্বোচ্চ, তার মানে এখানে কি স্বরেয় আছে একটা, উচ্চ, এখানে রস্যও হবে না দুর্ঘও হবে, এটা আপনাকে বুঝতে হবে, বানানের ক্ষেত্রে বুঝতে হবে, অর্থ বুঝতে হবে। তাহলে আপনি দুর্ঘও যদি বসান, তো উচ্চ বানানে দুর্ঘ বসালে কি কোনো অর্থ হয়? হয় না তো। তার মানে কি এখানে দুর্ঘ বসবে না, রস্যও বসবে, ঠিক আছে। তো এটাও বসতে পারে, এটাও বসতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু আমি আলাদা আলাদা করে ভেঙে দিয়েছি। যদি এইটা বসে তাহলে কিভাবে হয় সেটার উদাহরণগুলো কি আমি দিয়েছি। যদি দুর্ঘ হয় সেটার উদাহরণ কি, সেগুলোও কিন্তু আমি এই যে এভাবে দিয়েছি, দেখুন। এই যে দুর্ঘ হয়, এগুলো কিন্তু উদাহরণ দেখেই আসলে ইয়ে করা। খেয়াল করুন, এই যে নবরা, তার মানে কি এখানে স্বরেয় নব যোগ দুর্ঘ, নবরা। তো এই উদাহরণগুলো আপনি প্র্যাকটিস করলেই, দেখলেই কিন্তু বুঝতে পারবেন। খেয়াল করুন, যথোপযুক্ত পরীক্ষায় আসে, কথোপকথন আসে পরীক্ষায়। এই যে আকার আছে একটা, তাই না? শেষে হচ্ছে রস্যৌ বা দীর্ঘৌ, তার মানে এখানে কি উপকথন, রস্যৌ বসছে, ঠিক আছে। এগুলো একটু এগুলো একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। আমি এইদিকে যাচ্ছি না, ব্যাখ্যার দিকে যাচ্ছে না, এগুলো একটু রিডিং করে নেবেন, আপনি নিজেরাই বুঝতে পারবেন, ঠিক আছে। আমি জাস্ট মেইন বিষয়গুলো একটু খেয়াল করছি, ধরা দেওয়ার চেষ্টা করছি। এখন দেখুন যে র ফালা খুবই 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 ইম্পর্টেন্ট, একটু মাথায় দিই, একটু মনোযোগ দিই সবাই। উৎসাহ দেবনাথ বলেছেন স্যার আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে, খুব সহজে বুঝতে। ধন্যবাদ, ধন্যবাদ উৎসব দেবনাথ। আপনাদেরকে বোঝানোর জন্যই আমাদের এত আয়োজন, আমাদের এত পরিশ্রম, আমাদের এত প্রচেষ্টা, ঠিক আছে। আপনারা যদি উপকৃত হন, আমরা আসলে আমাদের পরিশ্রমগুলো সার্থক, দ্যাটস ইট, এটাই।
তো যাই হোক, আমাদের এটা একটু খুবই গুরুত্বপূর্ণ, এই নিয়মটা একটু মাথায় রাখি। র ফালা, র ফালা আমরা যখন পড়েছি ধ্বনি বর্ণ পদ্মায় পড়ে আসছি না, আমরা যারা অতীতে ক্লাস করে আসছি, আমার ক্লাসগুলো করেছে, আমরা নিশ্চয় জানেন যে ফলা কোনগুলো। ফলা হচ্ছে 6টি, আর কার কয়টি আমরা জানি না, 10টি। ফলা হচ্ছে 6টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে, ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। তো ব্যঞ্জন বর্ণের যে ফলাগুলো রয়েছে তার মধ্যে হজ বরল আমি পড়ে আসছি না, উন্তস্থ জ বরল, এরকম ব ফালা, এই যে র ফালা, এই র ফালাটাকে, যে এটাকেই আমরা র ফালা বলি। যেরকম প্রশ্ন বানানের এই যে পয়ের সাথে র ফালা, তালব্যস্বরের সাথে দুর্ধন্য, এটাকে আমরা র ফালা বলবো। তো এটা যদি থাকে তাহলে কি হবে, সেটা সেটা কি হবে, জাস্ট একটু মনোযোগ দিয়ে নিয়মটা আপনি একটু পড়ে নেবেন। নিয়ম পড়লে মাথার উপর দিয়ে যায়, আমি একটু প্র্যাকটিস করাবো, প্র্যাকটিস করলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করি তাহলে, এখানে কর্তৃ আছে না, আপনি যখন কম্পিউটারে টাইপ করবেন এই তকে যদি আপনি এভাবে র ফালা দেন তাহলে কিন্তু এই তটাকে আমরা এভাবে না লিখে এইভাবে হয়ে যায়, একটা উপরে মাত্রা থাকে। আপনার কাছে যদি ফোন থাকে আপনি এখনই ট্রাই করে দেখতে পারেন, যে ফোনে যদি থাকে যে কর্তৃ বানান, হ্যাঁ কর্তৃ, এই কর্তৃ বানানটা প্রথমে আগে ত দিতে হবে, ত দিতে আগে কি দিতে হবে, যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে, এবং এভাবে যদি আপনি দেন র ফালা দেন তাহলে কিন্তু আপনার এই শব্দটা, এই বর্ণটাই এরকম হয়ে যাবে, র ফালা হয়ে উপরে একটা মাত্রা হবে। ঠিক আছে, এটা আপনি এখনই টাইপ করে দেখতে পারেন। তাহলে এটাই বলা হয়েছে যে কর্তৃ, কর্তৃ আমরা পড়লাম হচ্ছে র ফালা, বাট এখানে আছে তো তয়িত, এটা হচ্ছে তয়িত, তাই না, এটা হচ্ছে তয়িত, তয়ের সাথে একটা র ফালা মিলিয়ে হয়ে গেছে কর্তৃ। তাহলে এটা যদি থাকে তাহলে কি হবে, নেমে বলা হয়েছে, এটা যদি থাকে তাহলে একটা যে রি, রি রেফ, রিকাত, এই রিটা আসলে কোনটা, এই যে এটাকে রি বলবো না, আমরা পড়ে আসছি স্বরবর্ণের রিকার, স্বরে স্বরে আর রস্বই দীর্ঘ রি, এ ওই ও পড়ে আসছে না, এই যে এটাকে আমরা এই রি বলবো, রি। তাহলে আমরা কটা আছে, কটা থাকবে, এখানে কিন্তু দুইটা ত আছে তাই না, দুইটা ত, তাহলে দুইটা তর পরিবর্তে আমি একটা ত, অরিজিনাল যে ত সেই তটা বসালাম। দুইটা ত মানে কি, এই যে র ফালা দিয়েই তো মূলত হচ্ছে যে তয় কর্তৃটা হয়েছে তাই না, তাহলে দুইটা তটা হচ্ছে, একটা ত হচ্ছে আমি উঠাই দিলাম আর একটা ত থাকলো, আর এই র ফালার পরিবর্তে যেটা হইলো সেটা হচ্ছে কি, যে এটা, অর্থাৎ কয়ের সাথে রি, রিকার বা রি, আর উপরে যা আছে তাই থাকবে। আর এই যে দীর্ঘিকার, সেই দীর্ঘিকারটাই কিন্তু এই যে দীর্ঘি হয়ে গেল, এটা কিন্তু দীর্ঘিকার শেষে, এই যে শেষে যে দীর্ঘিকারটা, এই দীর্ঘিকারটা কিন্তু যে এটা, আর ধয় আকারে ধয় আকার, আর ত কোত্থেকে আসলো, এটাকে যদি আমি ভাঙ্গাই, এই যে এটাকে যদি আমি ভাঙ্গাই তাহলে কিন্তু এখানে একটা ত পাবো, ত পাবো, সেই ত, সেই ত। তাহলে এখানে দুইটা ত আছে যেহেতু, তাহলে ধাত্রীর ক্ষেত্রে দুইটা ত, তাহলে একটা তো আমি পেলাম এখানে, আর আরেকটা ত এর বিপরীতটা হচ্ছে কি, যে র ফালার পরিবর্তে এই যে রেফ আসছে। ঠিক আছে, মাতৃচ্ছা, তাহলে মাটা ঠিক থাকবে, ত থাকবে, হ্যাঁ তো এই যে একটা রেপ থাকবে। আপনি শুধু এটা এটা যদি এত কিছু মনে রাখতে নাও পারে, আপনি শুধু এইটুকু মাথায় রাখেন, আমি একটা সহজ একটা টেকনিক বুঝাই দিই, আপনি জাস্ট শুধু এইটুকু মাথায় রাখেন, যদি এরকম থেকে মাত্রা থাকে, হ্যাঁ এরকম যদি মাত্রা থাকে তাহলে কি হয়ে যাবে, তয়ের সাথে একটা রি হবে তাই না, তয়ের সাথে এরকম যদি থাকে তাহলে তয়ের সাথে রি হবে, র ফলার থাকলে রেফ হবে তাই না, বুঝতে পারছি। তাহলে এখন খেয়াল করুন তো, আছে, আছে খেয়াল করি, আছে এরকম থেকে এরকম, এরকম থেকে এরকম, খেয়াল করি সব, খেয়াল করি, বোঝা যাচ্ছে কি, আচ্ছা। এখন কথা হচ্ছে এখানে এ আসছে কেন, এটা একটু খেয়াল করি, যে একার ভাত্রে, যে একারে কি আছে, এ হচ্ছে কি, এভাবে লিখতে পারি আমরা, পারি না, একারকে আমরা এভাবে লিখতে পারি না, রস্বইকারকে যদি আমরা রস্বই লিখতে পারি এভাবে, তাহলে একারকেও তো আমরা এভাবে লিখতে পারি, এই যে একার, তাহলে সেই একার পিত্রাদেশ তাই না, এই যে এখানে ভাত্রে কি, ভাত্রেশনা, তার মানে কি ভাত্রযোগ, যে একার, এই যে এই একারটাই হচ্ছে কি, এই যে একার। ঠিক আছে, কি মাত্রাদেশ আছে না, এই যে আছে না, তাহলে সমান সমান এভাবে হবে, হয়েছে না, হয়েছে। আর যে একার, দয়ের সাথে যে একার, দয়ের সাথে যে একার, সেই একারের পরিবর্তে এখানে স্বরে আদেশ, হ্যাঁ এখানে সরি, এই দেশটা থাকবে, এই মাত্রার সাথে যে আকার আছে, এই যে এই মাত্রার সাথে যে আকার, সেই স্বরের পরিবর্তে এটা, ঠিক একদম প্রত্যানুমতি,
এটার পরিবর্তে কি এই যে এটা এই আকার যে আছে এই আকারের পিত্রাণু, এখানে যে পিত্রাণু, এখানে কি আছে অনুমতি। এখন কথা হচ্ছে এখানে স্বরেও বসবে না স্বরেও বসবে, এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে। আচ্ছা, অনেকেই আপনারা কমেন্ট করেছেন রেজাল্ট কি সাথে সাথে দেয়া, রেজাল্ট বিষয়ে জেনেছেন কালে। আচ্ছা, আপনারা কেয়া খান, জি আমি রাজশাহী ভার্সিটির স্টুডেন্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছি। ওকে, তো যাই হোক আমাদের মোটামুটি সন্ধি নিয়ে আমাদের যে প্রথম পর্বের যে ক্লাস বলা যায়, প্রথম অংশের যে ক্লাস সন্ধি নিয়ে কিন্তু আমরা সন্ধির উপর টোটালি 3টা ক্লাস নেব, তার মধ্যে আজকে প্রথম ক্লাসটা শেষ করেছি। আর আমার রুটিন সম্পর্কে আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন। আমার ক্লাস কিন্তু মূলত রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা 7:15-তে কিন্তু আমি ক্লাসটা নিয়ে থাকি। আর আমার ক্লাস আসলে কোন দিন কোন ক্লাসটা হবে সেই সব কিছু বিষয় কিন্তু আপনাদের গ্রুপে এবং আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে সেখানে তো রয়েছেই, পাশাপাশি আমাদের এখন যে ক্লাস হচ্ছে সেই ক্লাসের নিচেও কিন্তু কমেন্ট বক্সে আমাদের রুটিন যেগুলো রয়েছে, কোন টিচারের কোন স্যার কোন দিন ক্লাস নেয়, এই সব কিছু বিষয় কিন্তু সেখানে বলে দেওয়া রয়েছে। তো আপনারা যারা নতুন, আপনারা চাইলে আমাদের সেই রুটিনটা ডাউনলোড করে আপনারা নিজেদের মতো করে ক্লাসগুলো যথাসময়ে অংশগ্রহণ করে আমাদের ক্লাসগুলো দেখে নিতে পারেন। তো যাই হোক, এ পর্যন্তই থাকবে। দেখা হবে ইনশাল্লাহ আবারও পরবর্তী ক্লাসে। ঠিক সন্ধির উপরে কিন্তু আমি সেকেন্ড ক্লাস নিয়ে হাজির হবে ইনশাল্লাহ। দেখা হবে মঙ্গলবারে ঠিক সন্ধ্যা 7:15 তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।